এই, আসো না তুমি। তুমি এমন আনরোমান্টিক কেন বলো তো? এত সাদাসিধা হলে চলা যায়? কিউট বেবি। এই চিচি, আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে ম্যাডাম? আমি আপনার ছাত্র লাগি, আপনি আমাকে কিউট বেবি বলেন কেন? আমার বুঝি শরম করে না? ওলে বাবালে, আমার পিচ্চি বরটা স্মরণ করে। ম্যাডাম, এইসব বইলেন না, আমার লজ্জা লাগে। ইস। আহা গো, আসো বুকে আসো, একটু আদর করি। এই, দূরে যান আপনি। এমন কেন, হ্যাঁ? আপনার কোনো লজ্জা নেই? আপনি এত বড় একটা ম্যাডাম, এমন নির্লজ্জ কেন? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি আপনি ভুলে যাবেন না আমরা কলেজে আছি। সবাই তাকালে তো আমার কি? আমি আমার জামাইকে দেখি, জামাইয়ের সাথে আড্ডা মারি, জামাইকে কিস করি, আমার ব্যক্তিগত বিষয়। ম্যাডাম, এসব কিন্তু ভালো না। এমন করলে আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন। ওরে পিচ্চি রে, এইসবও জানো তুমি? ম্যাডামের সামনে এইসব কথা বলতে লজ্জা লাগে না? আর কিস করলে কি কেউ প্রেগনেন্ট হয়? আহা গো সোনার চান, পিতলা ঘুঘু, আপনি বলতে লজ্জা পান না? আমি বলতে লজ্জা পাবো কেন? হ্যাঁ, একদিন আমি শুনছিলাম ছোটবেলা কিস করলে বাচ্চা হয়ে যায়। আর আমাদের এখন কি বিয়ে হয়েছে, স্কুলে আপনি বেবির আম্মু হয়ে যাবেন? ছেলেটা এমন কথা শুনে আমি হাসবো কিনা বুঝতে পারছি না। মনে হচ্ছে দুঃখতে কেঁদে দেই। তারপর আমি ওর দুই গাল টেনে ধরে বলতে থাকি, সেদিনও না তুমি আমার সামনে দাঁড়ায় কথা বলতে লজ্জা পেতে, আর আজকে এত শক্ত শক্ত কথা কই থেকে বলো? ইস, মনে হচ্ছে মাটিতে গড়াগড়ি খাই। আমার এত লজ্জা লাগে কেন? ছাড়েন ছাড়েন, আমার কাতুকুতু লাগছে। ম্যাডাম, সবাই হা করে আছে, আর আপনি তুমি করেন কেন? আমি আপনার ছোট না, তারপরে ছাত্র তুই করে বলবেন? প্রথম কথা, সবাই তাকায় থাকুক, তাতে তোমার সমস্যা নেই। এখন বলো, তুমি করে বললে তোমার কি সমস্যা? আসলে ইয়ে ম্যাডাম, ইয়ে না করে তাড়াতাড়ি বলো। আপনি তুমি করে বললে আমার বুকের মধ্যে কেমন কেমন জানি করে। ওহো, হাত দিয়ে দেখবো নাকি কেমন কেমন করে? ইস, জানতো আপনি? লজ্জা লাগে না আপনার, আপনার স্টুডেন্টের সাথে এমন করতে? স্টুডেন্ট কোথায়? এই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। আরে, এটা তোমার ভবিষ্যৎ জামাই। তোমার কোনো সমস্যা? বাবা, লজ্জায় লাল হয়ে গেছে গালটা। এত লজ্জা কই রাখো তুমি? আরে রাখি রাখি, বলবো কোনো একদিন। ম্যাডাম, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আপনি যান, আমিও যাই। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি যাও, ক্লাসে যাবে সোজা। আশেপাশে কেউ ডাকলে যাবে না, দাঁড়াবেও না, সোজা ক্লাসে চলে যাও। তারপর মিমের কথা শুনে বনি সোজা হাঁটা ধরে, ডানে বামে কোনো দিকে না তাকিয়েই যেই ক্লাসে ঢুকতে যাবে তখনই এই, আপনি আমার হাত ধরে টান মারলেন কেন? একটু হলেই তো আমি পড়ে যেতাম। ওরে বালরে, আমার গ্রাম্য ভূত আবার স্টাইল মেরে কথা বলা হয়? শালা মেরে তোর দাঁত ভেঙে দেব আমার মুখে মুখে কথা বললে। ম্যাডামের পাওয়ার পেয়ে গেছিস নাকি, যে গ্রাম থেকে একেবারে শহরে হয়ে গেলি? কি রে শালা, ব্যাপারটা কি তোর? আমার না মাথায় কিছু ঢুকতেছে না। এই কয়দিন খুব খেয়াল করে দেখেছি যে ম্যাডাম তোরে দেখতে পারতো না, উঠতে বসতে তোরে যাতা দিত, অপমান করতো, এমনকি সবার সামনে থাপ্পড় পর্যন্ত মারলো। আবার সেই ম্যাডামের সাথেও এত ঘষাঘষি, ব্যাপারটা কেমন লাগলো না? সত্যি করে বল তো, তোদের মধ্যে কী চলতেছে? না এই কলেজ থেকে বের হওয়ার পরে মেরে পা ভেঙে ফেলবো কিন্তু, আমারে তুই ভালো করে চিনিস। ওকে ভিকি, আমিও দেখে নেব। ম্যাডাম আপনি, আসলে আমি ওর সাথে একটু মজা করছিলাম, আমার দোস্ত তো। সবই শুনেছি আমি, সবই শুনেছি আমি। তোর কত বড় স্পর্ধা! টেনে কলিজা ছিঁড়ে বের করে আনবো। আমারে চিনিস তুই? তুই ছাত্রলীগ করিস তো কি হইছে? সবার মতো কি আমাকে পাওয়ার দেখাবি? আর আমি সে পাওয়ারে ভয় পাবো? আজকের মতো তোরে আমি ছেড়ে দিলাম। এরপরে যদি কখনো দেখছি। না আসলে ম্যাডাম, হয়েছে কি, আপনি এত কথা শেষ করার আগেই ভারী গলায় মিম বলে ওঠে। এই, তোরে আমি ক্লাসে যেতে বলি নাই, নিষেধ করছিলাম আশেপাশে কেউ ডাকলে না দাঁড়াতে। তো এখানে ওর সাথে কথা বলছিস কেন? আমার কথা কি তোর মনে হয় না? আসলে ম্যাডাম, আমি ঢুকছিলাম, উনি পিছন থেকে আমার হাত ধরে টান মারছে, আর বাকি কথা তো আপনি শুনলেনই। আচ্ছা যা, ক্লাসে যা তুই।
কথাটা শুনেই চুপচাপ বনি ক্লাসে চলে যায়। আর এদিকে মিম আবারও ভিকিকে বলতে থাকে। শোনো ভিকি, আমি প্রথমত কাউকে তুই করে সম্বোধন করি না, কিন্তু তুমি আমাকে এতটাই রাগিয়ে দিলে কথাটা আমি আজকে রাখতে পারিনি। শোনো, বনি আমার ভবিষ্যৎ হাজবেন্ড, ওর দিকে যেন তোর বা তোর গ্যাংয়ের কেউ হাত না বাড়ায়। ভালো করে কথাটা মাথায় রাখ। তাহলে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ কর। আপনার যদি এতই দরদ উঠলে পড়ে, তাহলে মানুষটাকে এভাবে অপমান করলেন না এতদিন? চোখে সহ্য করতে পারলেন না, সবার সামনে অপমান করলেন, আবার তার পিছনে আপনার দরদ উঠলে পড়ে? বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? আর সেকেন্ডের কথা, আপনি যদি এমপির মেয়ে হন, এই ভিকি কাউকে ভয় করে না, আপনাকে না আপনার উপরের কাউকে। আশা করি বুঝতে পারছেন। পলিটিক্স তো এমনি এমনি আসেনি, আর সভাপতিও তো এমনি এমনি হয়নি, দেখে নিব আমি। আরে যা যা ভালো লাগে কর, আরে যা যা ভালো লাগে কর। তোরে ফার্দার বলে দিচ্ছি, ওরা আশেপাশে যদি কোনো প্রবলেম করিস এর ফল ভালো হবে না। আমিও আবার আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে পছন্দ করি। ও যদি আপনাকে না ছাড়ে দেয়, তাহলে এর ফল ভালো হবে না। আরে আজব তো, আমি তোর ম্যাডাম, ঝামেলা করিস না। এই ঝামেলা ঝামেলা ভালো লাগে না, ক্লাসে যা। ও, আপনারা কিছু বুঝতে পারলেন না তাই তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আমার জন্মটা ডাস্টবিনে, হয়তো পৃথিবীতে আসাই আমার সবথেকে বড় ভুল। জানি না আমার সাথে কেন এমন হলো। যখন আস্তে আস্তে বড় হলাম, সব কিছুই ধীরে ধীরে বুঝতে পারলাম। মার আর বাবার বিয়েটা হয়ে দুজনে ভালোবেসে শুনেছি। বিয়ের প্রথম 2 মাস বেশ ভালোই চলছিল, কিন্তু ঝামেলা তখনই বাধল যখন আব্বু তার অফিসের কলিগের সাথে পরকীয়ায় জড়িয়ে গেল। আমাদের সংসারে যেন অন্ধকারে নেমে এলো। আব্বু প্রত্যেক দিন অফিস থেকে আসার সময় মদ খেয়ে এসে আম্মুকে মারধর করত। সবই পরের মুখে শোনা। সংসারে যেন অশান্তি কোনোভাবেই যাচ্ছিল না। এই অশান্তির ভিতরে জন্ম হয় আমার। পরিচয় বলতে আমার কিছু নাই, বলতে পারেন বর্তমানে এতিম। আমার মতো অভাগা হয়তো আর কেউ না, সব কিছু থেকেও যেন না থাকা। আমি যখন জন্ম হই ওই দিন নাকি আমি নিজের বাবা রাগ করে আমাকে দেখতে আসেনি। তারপরও এত অশান্তির ভিতরে আম্মু আমাকে নিয়ে তার স্বামীর বাসায় যায়। সত্যি বলতে আম্মুর যাওয়ার কোনো জায়গা ছিল না শুনেছি, কেননা ছোট থেকে সেদিন এতিম মাদ্রাসায় পড়ালেখা করত। আপনাকে তার মাদ্রাসার সামনে প্রতিদিন ঘোরাঘুরি করত। মা কখনো পাত্তা দেয়নি, তবে ঘুরে ঘুরে 1 বছর পর ঠিকই মাকে পটিয়ে নেয়। এত কষ্ট করে ভালোবাসা পেয়ে একটা ছেলে হুট করে এভাবে বদলে যে পরকীয়ায় যেতে পারে, তা হয়তো তাকে না দেখলে কিছুতেই বোঝা যেত না। এখন আমার মনে পড়ে আমার সামনে বড় লাঠি দিয়ে কিভাবে আমার মাকে পারত আমার নিজের বাবা। তারপরে আর কিছু আমার ঠিক মনে করতে পারি না। আর যেটুকু মনে আছে তার কিছু বছর পরে নাকি আমার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই আমাকে বলা হয় তারপরে আমার জীবনে চলে আসে সৎমায়ের অত্যাচার। বাড়িতে এমন কোনো কাজ নেই যে 4 বছরের ছোট্ট ছোট্ট আমার এই হাত দিয়ে করিনি। ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, মাঝে মাঝে মনে হতো আমি যেন মেয়ে, এই বাড়ির কাজের মেয়ে। নিজের বাবাও আমার দিকে কখনো চোখ তুলে তাকায়নি। আমাকে যেন 2 চোখে সহ্য করতে পারতো না, চোখের বিষ মনে করতো। তাহলে চলুন আরেকটা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। কুত্তার বাচ্চা, খাবি দাবি আর শুয়ে থাকবি? এত মানুষ মরে আর এ মরে না কেন? লজ্জা লাগে না? এত কথা কই, বাড়িতে চলে যায় না? ওট ওট এখান থেকে, শুয়ে রয়েছিস, লজ্জা করে না? মা গো, ছেড়ে দাও, অনেক ব্যথা লাগে, চুল ছিঁড়ে গেল সব। ওরে আল্লাহ গো। কটা বাজে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? আমি তোর কখনোই আজান দিলে সাথে সাথে উঠে বাড়ির কাজের লেগে পড়ি। আমি আজকে আজান শুনতে পারিনি। আর বাইরে দেখো, এখনো অন্ধকার, জানালা দিয়ে আলো আসেনি। জানালা দিয়ে আলো আসেনি তো আমি কি করব? আজান দেওয়ার সাথে সাথে উঠে পড়বি, কয়েকদিন বলা লাগে। হ্যাঁ, ওরে আল্লাহ গো, জ্বলে গেল, পুড়ে গেল। এখন কেমন লাগে? আর উঠবি দেরি করে? না না, জীবনে না, আর কোনো দিন না। মাফ করে দাও আমারে। সোজা যাবি, টেবিলে থালা বাসন রাতে আছে, নিয়ে রান্নাঘরে যা, ভালোভাবে মাজবি। তারপর সারা বাসা ঝাড়ু দিবি। তারপরে দেখা গোসলখানায় কিছু কাপড় আছে, সুন্দর করে ধুয়ে ছাদে নেড়ে দিবি।
তারপর 1 কাপ চা বানিয়ে নিয়ে গিয়ে আমার ডাকবি। আচ্ছা সব করব, কিন্তু গরম পানি করতে গেলে আগুন দেখলে আমার ভয় করে। আর এত রাত্রে ছাদে ভয় করে। কাপড় একটু পরে গিয়ে দেই। এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলে, আবার দেবো নাকি? না না, আচ্ছা। এরপর বনি লেগে পড়ে তার নিজের কাজে, আর এদিকে তার সৎমা রুমে চলে যায়। কি ব্যাপার, এত সকালে ওই রুমে চেঁচামেচি শুরু করছিলে কেন? কেন, দরদ উতলে পড়ে? এমন চোর ঘরে রাখলে তো চেঁচামেচি হবেই। কালকে আমার আলমারি থেকে 500 টাকা চুরি করেছে। একটু মারতেই বললো টাকা দিয়ে নাকি ওদের যে আছে আর 2টা বাটুল তাদের সাথে খরচ করেছে। তাই বলে 500 টাকার জন্য এভাবে মারবে? আমার বলতে আমি দিয়ে দিতাম। হা হা গো, দরদ উতলে পড়ে। কার কপালে আমি পড়লাম, হায় আল্লাহ গো, আমার তুলে নাও। গোলামির পুরুত, আমি আর তোর ঘর করব না। তোর নিজের ছেলে না, তাই তো এমন করছিস। আর তো নিজের হলে কেমন করতিস? কই কই না কই গিয়া কার সাথে নষ্টি ফষ্টি করে জন্ম দিয়ে গেছে, সেটা আমার বসে বসে এখন টানতে হচ্ছে। কবে বের করে দিব? এরকম বেজন্মাকে আমার ঘরে রাখবো কেন? শুধু তোর অনুরোধে রাখছি। এখন টাকা চুরি করলেও বলতে পারবো না। কথাগুলো শুনে রহিম শেখ স্তব্ধ হয়ে যায়। সে তার মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারে না। এভাবে 5 মিনিট চলে যায়। চুপ কেন এখনো বলবো? বুঝতে পারছি। আচ্ছা যা হয়েছে বাদ দাও, ঘুমিয়ে পড়ো। তারপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। আর এইদিকে বনি কাজ করতে থাকে। সে তার ছোট ছোট হাতে সকল থালা বাসন মাজে, ঘর ঝাড়ু দেয়, তারপর কাপড়গুলো ধুয়ে রেখে দেয়। এখনও দিনের আলো ভালোভাবে পড়েনি বলে ভয়তে কাপড় নাড়াতে পারেনি। এভাবে দেখতে দেখতে 3 ঘন্টা চলে যায়। সকালে প্রায় 8টা বাজা বাজা ভাব, হুট করে কোথা থেকে যেন একটা ঝাড়ুর বাড়ি বনির পিঠে পড়ে। ও মা গো! কি রে, কত বাজে দেখছিস? 8টা বেজে গেছে। তোরে বলিস নাই তুই এর অনেক আগে গিয়ে আমার জন্য চা নিয়ে যাবি? সেই চা কই? আর কাপড়গুলো এখনো এখানে কেন? ওখানে থাকার কথা ছিল। আসলে মা ছাদে যেতে ভয় করে, আর আগুনের ভয়তে চা বানাতে পারিনি। এই, তোর ওই মুখে আমাকে মা বলবি না। বিয়ে জন্মার বাচ্চা কোথাকার! তুই জানিস না রিনিকে স্কুলে নিয়ে যেতে হবে? তোরে আমি কি বলেছিলাম, তাড়াতাড়ি ছাদে গিয়ে কাপড় নেড়ে দে। বারান্দায় পড়ে পড়ে ঘুমাচ্ছে ফকিন্নির বাচ্চা কোথাকার। তোর কি ঘুমানোর জন্য কেন রেখেছি? তারপর বনির সৎমা গিয়ে চা বানিয়ে বনির আব্বুকে 1 কাপ দিয়ে আসতে বলে বনিকে। আচ্ছা দাও, আমি দিয়ে আসি। তারপর আমি চা নিয়ে আস্তে আস্তে আব্বার রুমে যাই। আসবো আব্বা? হ্যাঁ আয়, ওখানে চা রাখ, এদিকে সরে আয়। এই, তোর টাকা লাগলে আমার কাছে আসতে পারিস না? তুই তোর মার টাকা চুরি করতে গেছিস কেন আলমারি থেকে? আমি তো কোনো টাকা নিয়ে নি। আমি টাকা নেব কেন? আর টাকা আমি কি করব? আমাকে কি তোমরা বাড়ি থেকে বাইরে যেতে দাও? মাঝে মাঝে তো সন্টু আর বন্টুর সাথে ছাদ থেকে ওই ছাদে খেলা করি। আমাকে কি নিচে যেতে দেখছো কখনো? আমি টাকা কি করব কও? তা তো ঠিক। আচ্ছা তুই যা এখন। তারপরে বনি সেখান থেকে চলে যায়। এই রিন্নির মা, এদিকে আসো। কি হয়েছে কি? এমন সারের মতো ফাটছস কেন? আমি বনিকে টাকার বিষয়ে জিজ্ঞাসা করলাম। ও তো বললো ওনাকে টাকা নেয় নাই। ও তো বললো ওখানে টাকা নেয় নাই। আর ও তো বাড়ি থেকে বেরও হয় নাই। তুমি তো রিনি কি স্কুলে নিয়ে যাওয়ার সময় ওদের ঘরের মধ্যে তালা মেরে যাও। টাকা নিয়ে কি করবে ও? আরে বাবারে মারে, আমারে তুলে নেই। এই ছেলের জন্য তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি 500 টাকার জন্য কেন মিথ্যা বলতে যাব? তাও তো তুমি ঠিক কইছো। এই, তোমার আমার ওপর বিশ্বাস নেই? আর কথা না বাড়ায় তাড়াতাড়ি যাও, আমার খাবার রেডি করে দাও, তারপরে আমি অফিস যাব। আর শুনো, রিমিকে আনার সময় একেবারে আমার অফিস হয়ে আসবা। আমরা পার্কে ঘুরতে যাব। কথাটি শুনেই হুট করে বনি দৌড়ে আসে। আব্বা আব্বা, আমিও যাব পার্কে। বড় বড় হাতি থাকে বন্ধু ওই দিন বলল। কত বড় খারাপ নির্লজ্জ বেহায়া ছেলে দেখেছো? আমাদের কথা পলায়ে পলায়ে দরজার আড়াল থেকে শুনতেছিল। আর এই জানোয়ারের বাচ্চা নাকি টাকা চুরি করেনি। তোমার মুখের বাসা কি কোনোদিন ভালো হবে না? না, হবে না, যতদিন এলে এই বাড়ি থেকে বের না করবে। খাবার রেডি করে যাও। আর ওই ছেলে, তোর এত বড় সাহস কি করে হয়? তুই দরজার পিছন থেকে পালিয়ে কথা শুনছিলি? এখান থেকে যা। এভাবে প্রতিনিয়তই বনের উপরে অত্যাচার চলে। দেখতে দেখতে 10টা বছর চলে যায়। এই 10 বছর
যতটা গেছে এই 4 বছরে বনির উপরে অত্যাচারের মাত্রা ঠিক ততটাই বৃদ্ধি হয়েছে। এখন বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না সব কিছুই বনিকেই দেখতে হয়। বাইরে থেকে সবাই এসে এক কথায় একেবারে চাকর ভাববে। এভাবে চলতে থাকে দিন। একদিন আমারও তো ইচ্ছে করে পড়তি, কিন্তু আমার আব্বাই তো পড়ায় না। আর মার কথা নাই বলি, সবই জানিস তুই। এই 14-15 বছর ধরে তো দেখে আসতেছিস। কি করব এখন? আচ্ছা, দেখি কি করা যায়। বিকালে কিন্তু মাঠে ম্যাচ আছে, খেলতে যেতে হবে। ও আপনারা ভাবছেন আমি ওর সাথে কি করে কথা বলছি? ও হলো আমার সেই ছোট্টবেলার বন্ধু বন্টু। আমার আর ওদের ছাদ একদম পাশাপাশি, একটার সাথে একটা লাগানো। এক ছাদ থেকে এক ছাদে খুব সহজেই যাওয়া যায়। সেই ছোট থেকে ওর সাথে এভাবে কথা হয়। প্রথম দিকে আমাকে বাসা থেকে বের হতে না দিলেও এখন আমি পলায় পলায় বাসা থেকে বের হই। আর আসার পর তো আছেই আমার সৎমা। আসলে সত্যি বলতে মানুষ সৎমা কেন বলে, অন্তত এখান থেকে বোঝা যায় এটা একটা ছেলের বাস্তব জীবন নিয়ে গল্পটা তুলে ধরা। তবে সম্পূর্ণভাবে মিল নেই, কাহিনীর কিছুটা সদৃশ্য আছে। যাই হোক, আসলে মাঝে মাঝে আমাদের সমাজে কিছু কিছু মানুষ হয় বা আসছে যারা অল্প বয়সেই বাস্তবতা বোঝা যায় জীবন মানে কতটা কষ্ট বেদনা। ছোট থেকেই তারা শক্ত হয়ে যায়। আসলে সত্যি বলতে কষ্ট তো ঠিক তখনই লাগে যখন সব কিছু থাকার পরেও, যখন মনে হয় কিছুই নেই। সব কিছু থাকার পরও সেই জিনিসটার কষ্ট যখন মানুষকে ধিক্কার দেয়, তখন মানুষের ভিতরটা কুকড়ে কুকড়ে শেষ হয়ে যায়। ঠিক এমনই হয়েছে বনির সাথে। বাবা মা থাকতে কখনো বাবা মায়ের আদর বুঝেনি। এই জন্যই হয়তো আমাদের পৃথিবীটা আস্তে আস্তে এতটা নিকৃষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, গল্পে ফিরা যাক। আব্বা আসবো? হ্যাঁ আয়, কি হয়েছে ক। আসলে এইভাবে আর কতদিন আমি বাড়িতে থাকবো? বোন স্কুলে যায়, আমার হতে ইচ্ছে করে স্কুলে যেতে। আমাকে তুমি স্কুলে ভর্তি করাই দাও না আব্বা, আমার অনেক কষ্ট হয়। দেখো বাবা, ফকিরের বাচ্চা কয় কি? এই, তুই স্কুল করে কি করবি? তুই হলি আমাদের বাসার চাকর। ওই স্কুলে গেলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। কি হলো রে, এভাবে চেঁচামেচি হচ্ছে কেন? দেখো না ফকিরের বাচ্চার কয় কি, বলে আমার সাথে নাকি ওই স্কুলে যাবে। কি, ওর এত বড় সাহস? কথাটা বলি চুলের মুঠি টেনে ধরে বনির সৎমা, তারপরে মুখে থাপ্পড় মারতে থাকে। এবার কেন জানি বনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাও খানিকটা রাগ হয়ে যায়। সে এক ধাক্কা মারে তার সৎমাকে, তারপর এক ঘুষি মারে। ঘুষিটা তার মুখে দাঁতে লাগে। ছোট মানুষ হিসেবে এত জোরে ঘুষি মারে রাগের মাথায় যে একটা দাঁত পর্যন্ত ভেঙে পড়ে যায়। কিছু কিছু সময় হয় না, রাগের মাথায় নরম মানুষ তাও এতটা শক্ত হয়ে যায়। যাই হোক, গল্পে তো ফেরা যাক। সাথে সাথেই বনি সৎমা ফ্লোরে শুয়ে পড়ে আর গড়াতে গড়াতে বলতে থাকে, ও মা গো, বাবা গো, গেলাম গো, আমারে মেরে ফেললো গো। বনির আব্বু সামনে থেকে সবকিছু এত সময় দেখতেছিল। এটা দেখে তার যেন নিজেকে আর কন্ট্রোল থাকে না। দৌড়ে গিয়ে তার স্ত্রীকে ধরে বিছানায় বসে আর বলতে থাকে, এই দিনেই তাড়াতাড়ি ব্যান্ডেজ নিয়ে আয়। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। এরপর আমি তাড়াতাড়ি ড্রেসিং রুমে গিয়ে ব্যান্ডেজটা নিয়ে আসি। এটা না। এরপর আমি তাড়াতাড়ি তুলো বের করে তার দাঁত চেপে ধরি। এদিকে এই কাজে ব্যস্ত রিনি আর রিনির আব্বু, আর দরজার কাছে থরথর করে দাঁড়িয়ে ভয়ে বনি কাঁপতেছে। এরই মাঝে বনির আব্বুর চোখ বনির দিকে পড়ে, আর তার স্ত্রীর এই অবস্থা দেখে সে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না। সে দৌড়ে গিয়ে বনির গলা ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। এরপর সে সামনে তাকিয়ে দেখে একটা চলা কাঠ। সে আর কোনো কিছু না ভেবে, উত্তর বাচ্চা, তোর এত বড় সাহস! তোর সাহস আজকে আমি বের করছি। দিন দিন মাথায় উঠে বসছিস, তাই না? এরপর আমি এক দৌড়ে গিয়ে কাটা নিয়ে আসি। তারপর ওর গলা পেয়ে ধরে পিটাতে থাকি। আমি রাগের মাথায় এতটাই ওরে মারি। ও মা গো, বাবা গো, গেলাম গো। আব্বা গো, আমাকে মাফ করে দাও। আমি ইচ্ছা করে মারিনি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর মেরো না, আমি তোমার 2 পা জড়াই ধরি। আমারে ছেড়ে দাও, তুমি আর সহ্য করতে পারছি না। মেরো না তুমি আর। আমি এদিকে কোনো কথাই কান না দিয়ে পিটাতে থাকি। মারতে মারতে আমি খেয়ালই করিনি
ও চুপ হয়ে গেছে। 2 মিনিট পর আমি ওর দিকে তাকিয়ে দেখি ও সেন্সলেস হয়ে গেছে। ওর ছোটো পিঠ দিয়ে অজের রক্ত ঝরতেছে। ওর পুরো গেঞ্জিটা রক্তে ভিজে গেছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন দেই। তারপর ওকে আর ওর মাকে নিয়ে সোজা হাসপাতালে রওনা দিই। আসলে ওই ঘটনার পর আমার এতটা রাগ হয়ে যায় যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। এভাবে নিজের স্ত্রীকে নিজের ছেলে মারবে তা কোনো পিতাই সহ্য করতে পারবে না। অবশ্য আমার স্ত্রীর দোষ এখানে বেশি। তারপরেও মা তো ছেলেকে মারতে পারে, কিন্তু ছেলে কখনো মাকে মারতেই পারে না। যাই হোক, এভাবে দেখতে দেখতে ওটি থেকে ডক্টর বের হয়ে আসে। বনি নামে পেশেন্ট কার? যে ডক্টর আমার। কী অবস্থা ওর? আর আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রীর একটা দাঁত ভেঙে গেছে, আমরা ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে দিছি। সেখানে দাঁত ভাঙছে, ওই জায়গায় নতুন একটা দাঁত লাগিয়ে দিচ্ছি। সে মোটামুটি সেফ, তাকে কেবিনের শিফট করে দেওয়া হয়েছে। কিছুদিন পরেই সে সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, বনি নামে পেশেন্ট ওই ছোট্ট ছেলেটাকে এভাবে অমানবিকভাবে টর্চার কে করেছে? ও জ্ঞান হারানোর 2 মিনিট পর পর্যন্ত ওকে মারা হয়, ওর জানটা বের হয়ে যায় নাই। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান। ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে শি ইজ ডেড। এক্সট্রিমলি সরি, বাকিটা আল্লাহর হাতে। কথাগুলো বলেই রিনি যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে দৌড়ে তার মায়ের কেবিনে চলে যায়। সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে। তার মা সে যেন চাঁদ হাতে পাইছে এমন অবস্থা। খুশিতে তারা আত্মহারা। তারা মনে মনে ভাবছে আপদ বিদায় হয়েছে। আর এদিকে মারলে ছেলেটা কি আমার এইভাবে মারা উচিত হয়নি? ও কি কোনোদিন আমাকে মাফ করবে? এটা আমার ঠিক হয়নি। এভাবে দেখতে দেখতে 2টা দিন চলে যায়। 2 দিন পার হয়ে 3 দিনের রাত হয়। ঠিক 63 ঘন্টা তখন বনির জ্ঞান ফিরে আসে। এ কি, আমার এই অবস্থা কেন? আমি পিঠে এত ব্যথা করতেছে কেন? ও মাগো, আমার কি হলো? ঠিক তখনই বনির সকল ঘটনা মনে পড়ে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর ওই বাড়িতে ফিরবে না। সে আস্তে আস্তে উঠে নিজের হাতের স্যালাইন খুলে। ছোট্ট একটা ছেলে, ভাবা যায় 15 বছরের ছেলেকে ছোট বলা যায় না, তারপরও এই হিসাবে ছোট। তারপর আস্তে আস্তে সবার চোখের আড়ালে হাসপাতাল থেকে বের হয়ে যায়। এভাবে রাতটা পার হয়ে দিন হয়ে যায়। সকালবেলা হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমরা এইচ হাসপাতাল থেকে বলতেছি। আপনার একটা পেশেন্ট ছিল বনি নামে, তাকে কালকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি একটু কষ্ট করে হাসপাতাল আসবেন। কি বলেন আপনি? আমি এখনই আসতেছি। তারপর আমি সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। ঘণ্টাখানিক পর পৌঁছে যাই। মিস্টার চৌধুরী, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে কালকে রাতে আপনার পেশেন্টের জ্ঞান ফিরে আসে, তা আমরা কিভাবে বুঝতে পারি নাই। আর এভাবে যে সেই সময় ফিরে আসবে জ্ঞান, তা আমাদের ধারণার বাইরে ছিল। আমরা এটা শিওর ছিলাম তার জ্ঞান ফিরে 48 ঘন্টার মধ্যে ফিরবে। কিন্তু তার যদি জ্ঞান 48 ঘন্টায় ভিতরে না ফেরে, 48 ঘন্টার মধ্যে ফেরার পার্সেন্টেজ মাত্র 5% ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে সেটাই হলো। কালকে রাত ঠিক 3টার সময় তার জ্ঞান ফিরে আসে। যখন ভোর ভোর ভাব হয়, হাসপাতালের দরজা খোলা হয়, সে সবার আড়ালে হাসপাতাল থেকে বের হয়ে যায়। এটা আমরা পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারি। এই যে আপনার সামনে ফুটেজটা আছে, আপনি দেখেন। তারপর বনির বাবা চুপচাপ সে ফুটেজটা দেখে। তা নিজের অজান্তে তার চোখ দিয়ে ফোঁটা পানি পড়ে যায়। আসলে এখন কান্না করে কোনো লাভ নেই। এই পৃথিবীতে থাকতে দাম নেই। চলে গেলে সবাই এরকম অভিনয় করে। যাই হোক, এখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে বের হই। হ্যাঁ, ওই দিন আমার জীবনের নতুন যাত্রা হয়। আমি হাসপাতাল থেকে বের হয়ে এত সকালে কই যাব বুঝতে পারি না। আমার মতো ছেলে পৃথিবীতে বেঁচে থেকে বা কী হবে? এরপর বনি মনে মনে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। ব্রিজের একটা ধারে গিয়ে পানির দিকে এক নজরে তাকিয়ে থাকে। যেই ঝাঁপ মারতে যাবে তখনই একটা বয়স্ক চাচা আসে, আমাকে ঝাপটে ধরে। ছেলে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি করছো? ছোট একটা ছেলে।
আমি লোকটার প্রতি উত্তরে শুধু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কি ব্যাপার বলছো না কেন? আমি কাঁদতে কাঁদতে আমার সাথে হয়ে যায় সমস্ত ঘটনা খুলে বলি। সত্যি পৃথিবীতে এখনো এমন মানুষ আছে। তোমার কথা শুনে সত্যি খুব খারাপ লাগলো বাবা। তুমি যদি কিছু মনে না করো আমার বাড়িতে যেতে পারো। না না, আপনার বাড়িতে কেন যাব আমি? তোমাকে দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে, পিঠে এত ব্যান্ডেজ। তুমি সুস্থ হও, তারপরে দেখো কি করবা, এটা আমার দায়িত্ব। নরম সুরে। আসলে সত্যি এখন এই সমাজে কিছু কিছু মানুষ আছে, দেখবেন কেউ বিপদে পড়লে কোনো কিছু না ভেবেই তার উপকার করতে চলে যাবে। আসলে এদের জন্যই হয়তো আজকে মানবতা বেঁচে আছে। এরপর জোর করে সে আমাকে তার বাড়িতে নিয়ে আসে এবং থাকতে দেয়, এবং চাচি আমাকে দেখে খারাপ লাগার বদলে অনেকটা খুশি হয়। সমস্ত কথা শুনে আমি তো অবাক হয়ে যাই। তারা নিজের ছেলের মতো আমার যত্ন করতে থাকে। তাদের যত্নকে আমি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাই। এরপর একদিন চাচার চাচি আমার কাছে আসে। আসলে চাচা চাচির এই পৃথিবীতে আর কেউ নেই, একটা মেয়ে বাদে। তাদের একটা 8 বছরের ফুটফুটে পরীর মতো মেয়ে আছে। বাবা এখন কি করবা তুমি? তোমার জন্য আমি একটা কাজের ব্যবস্থা করছি, করবা কি তুমি? দেখো আমি যদি সুস্থ হতাম তোমাকে কোনো কাজ করতে দিতাম না বাবা, কিন্তু অসুস্থ শরীরে আমার পক্ষে আর হচ্ছে না। আর তোমার তো স্বপ্ন অনেক বড়, আমিও চাই যে মানুষগুলো তোমার সাথে এমন অন্যায় করলে। তাদের এই কথা শুনে আমার মন ভুল যেন আরও বৃদ্ধি হলো। আসলে পৃথিবীর সবাই যে একরকম না, তাকে না দেখলে কখনো বোঝাই যাবে না। এরপর সে আমাকে একটা বাসায় গার্ডের অর্থাৎ দারোয়ানের চাকরির ব্যবস্থা করে দেয়। ওখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং মাস শেষে 6,000 টাকা। আমি এক কথায় রাজি হয়ে যাই, কেননা অন্তত থাকার মতো তো একটা জায়গা হবে, আর খাওয়ার কোনো টেনশন নাই। পাশাপাশি যে টাকাটা পাবো ওইটা দিয়ে আমার পড়ালেখা চালাতে পারবো। আমার অনেক ইচ্ছা একদিন আমি বড় হব, ওই মানুষগুলোকে তাদের উচিত জবাব দেব। তাহলে বাবা তোমার জন্য দোয়া রইল। তুমি তো খুব দূরে যাচ্ছ না, এই তো পাশেই। কখনো দরকার পড়লে সোজা আমার বাসায় চলে আসবা। আমার কোনো ছেলে নেই, আজ থেকে আমার এক ছেলে এক মেয়ে। আজ থেকে তুমি আমার ছেলে। আপনাদের উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আর আপনারা ছাড়া আছেনই বা কে আমার? আজকে থেকে আপনারাই আমার পরিবার। মা, বাবা, বোন, আমি যতটা সম্ভব আপনাদের পাশে থাকতে চাই ছেলে হিসেবে। বিনিময়ে আপনাদের থেকে একটু বাবা মার ভালোবাসা চাই, একটু বোনের ভালোবাসা চাই, যা আমার ছোট থেকে স্বপ্ন। ওরে পাগল ছেলেটা, এই তো তোর মা সব সময় তোর সাথে তো আছে। তোকে আস্তে আস্তে অনেক বড় হতে হবে। তোরে মার সম্মানটা অনেক বড় করতে হবে। পারবি না বাবা? তোর সাথে যারা এমন করেছে তাদের দমকে ভেঙে দিতে হবে। হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে। এরপর আমি আজাদ বিশ্বাসের বাসায় গার্ডের গার্ডের কাজ শুরু করে দেই। আমার এমন দায়িত্বশীল কাজ দেখে আজাদ বিশ্বাস বেশ খুশি হয়। তিনি আমাকে অনেক ভালোবাসতে শুরু করে। কিন্তু তার স্ত্রীর মেয়ে একটুখানি দেমাগী আর অহংকারী। তারা মাঝে মাঝে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত, কিন্তু তারা তো আর জানে না সেই ছোট্ট থেকে এই কথা কষ্টের সাথে লড়াই করে আমি বড় হয়েছি। এসব কথা আমার কোনো কিছুতেই যায় আসে না। তারা প্রতিনিয়ত আমাকে কিছু কিছু কথা বলে অপমান করার চেষ্টা করত, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। তারা বলতো আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। এভাবে দেখতে দেখতে 3টা বছর চলে যায়। এদিকে আবার 6,000 টাকার বেতন বেড়ে এখন 10,000 হয়ে গেছে। বেশ ভালোই আমার পড়ালেখার খরচ বাদেও মাসে 5-6 হাজার টাকা করে বেঁচে যায়, কেননা আমার তো কোনো এক্সট্রা খরচ নেই। এই টাকাটা দিয়ে আমি আব্বু আম্মুকে সাহায্য করি, অর্থাৎ চাচি চাচা, এরাই তো আমার পরিবার। এদেরকে আমি আপন করিনি, আর ছোট্ট মৌসুমীকে আর নিজের বোন ভেবে সর্বোচ্চ আদর করি। চাচা চাচিও আমাকে নিজের ছেলের মতো আদর করে ভালোবাসে। আর মৌসুমী তো ভাইয়া ভাইয়া বলতে পাগল, সারাক্ষণ ভাইয়া ভাইয়া করবে। বেশ ভালোই লাগে। পাকা বুড়ি একটা। এখন আমি নটরডিয়াম কলেজে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করতেছি। এই ফকিন্নির বাচ্চা, কলেজে গিয়ে ম্যামের সাথে এত ঘষাঘষি কিসের তোর? আর একদিন এমন যদি দেখেছি তোরে কিন্তু বাসা থেকে বের করে দিব। কথাটা বলে প্রিয়া হালহান করে চলে গেল। আমিও মুচকি মুচকি হাসতে লাগলো। কেন এতদিন অনেক করছিস, এত জলে কেন তোর?
মনে মনে ভাবতে লাগলে আমার হাসতে লাগলাম। ও আপনাদের তো বলা হয়নি, এ হলো প্রিয়া আজাদ চৌধুরীর একমাত্র মেয়ে। সেও নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে। আসলে আমার সিজিপিএ ভালো হওয়ার কারণে আমি সেখানে চান্স পাই পড়ালেখা করার। সেমভাবেও প্রিয়ার ক্ষেত্রে। এখানে শুধু মেধাবীদের মূল্যায়ন করা হয়। যাই হোক, গল্পতে ফিরা যাক। এরপর এইভাবে চলতে থাকে আমার জীবন। তো অনেক তো হলো, এখন ফ্ল্যাশব্যাক থেকে বাস্তব জীবনে আসা যাক। এরপর আমি ম্যাডামের ঝাড়িকে ক্লাসের মধ্যে ঢুকে পড়ি। এরপরে দেখতে দেখতে একটা একটা করে ক্লাস শেষ করি। ক্লাস থেকে বের হতেই, পারবো না আমি, এত বনি করেন কেন আপনি? আমার ইচ্ছা তাই করি, তো সমস্যা কি? চল একসাথে বাসায় যাব, তোরে রিকশায় করে এগিয়ে দিয়ে আসি। দেখেন ম্যাডাম, আপনার এসব হালকা পিরিত রাখেন তো। কিছুদিন আগে যখন মানুষের সামনে আমাকে এভাবে অপমান করতেন, তখন এ কথা মনে ছিল না? এখন হুট করে আপনার কি হয়েছে যে এত ভালোবাসা উল্টে পড়তেছে? আবার কিছুদিন পর যখন জানালা দিয়ে ভালোবাসা পালাবে, তখন আর এই রনিকে সহ্য হবে না। মানুষের মাঝে শুধু অপমান করবেন। কিছুদিনের আগের কথা ভুলে যাচ্ছেন কেন? আমি কিছুই ভুলিনি। দেখো, আমি এসব ঘটনার জন্য অনেক অনুতপ্ত। আমার অনেক ভুল হয়েছে। এই মিম আজ পর্যন্ত কারো কাছে এইভাবে মাথা নত করে নাই, কিন্তু তোমার কাছে দেখো ঠিক মাথা নত, ঠিক তোমার কাছে দেখো ঠিক মাথা নিচে করে কথা বলে। আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, আসলে ছোট থেকে বাপ্পির কাছে যা চাইতাম তাই দিত, কোনো কিছুর অভাব বুঝতে দেয় নাই। এই জন্য একটু অহংকারী আর দেমাগী হয়ে যাই। সবার সাথেই দেখাতে না একটু রেগে রেগে কথা বলতাম, সবার সাথেই দেখতে না একটু রেগে রেগে কথা বলতাম। কিছুতেই যেন আমি মানসিক শান্তি খুঁজে পেতাম না। ঠিক রেগে থাকতাম, অ্যাটিটিউড দেখাতাম, কিন্তু মানসিকভাবে কখনো সুখী হতে পারতাম না। তোমার সাথে যখন আমি এগুলো করতাম, জানি না কলেজের শুরু থেকে কেন জানি তোমাকে আমার সহ্য হতো না। তোমার ড্রেস ভালো ছিল না, কেমন খ্যাত মার্কা ছিল, কেমন যেন কলেজে এসে পাগলের মতোই ওই গাছটার নিচে বসে থাকবে। এটা দেখে আমার রাগ হয়ে যেত। শুরু থেকেই আমার এইসব ছেলে পেলে সহ্য হতো না। বললাম না, আদরে বাদর হয়ে গিয়েছিলাম, অনেক রাগী হয়ে গেছিলাম। কিন্তু তারপরে যখন তোমার ব্যাপারে সব জানি, বুঝতে পারি তুমি কতটা কষ্ট করে এখানে লেখাপড়া করতেছো, তারপরে সাথে সাথে তোমাকে বৃত্তির ব্যবস্থা করে দিই। মনে আছে আমি যে সর্বোচ্চ দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করে গেছি দূর থেকে। এগুলো করতে করতে কখন যে তোমাকে ভালো লেগে গেছে বুঝতে পারিনি। কখনো কোনো ছেলের প্রতি এরকম আকর্ষণ আমার তৈরি হয় নাই। তুমি প্রথম ছেলে যাকে দেখে আমার এইভাবে ভালো লেগেছে, যার প্রতি আমার মনের মধ্যে একটা টান অনুভব করছি। তাই তো এমন করি, আমি তোমাকে ভালোবাসি। কেন করছেন ম্যাডাম এসব? আপনি ম্যাডাম, আমি ছাত্র। আমাদের এসব সমাজ মেনে নেবে না। একবেলা খাবার না খেলে সমাজ কি এসে তোমার মুখে খাবার দিয়ে যাবে? তোমার পকেটে 5 টাকা না থাকলে সমাজ কি দিয়ে যাবে? তাহলে এরকম ছোট লোক, নির্লজ্জ, নিকৃষ্ট সমাজ কি বলবে? কে কি বলবে এইসব কেন ভাববে তুমি? যে সমাজ তোমার বিপদে আসে না, যখন একটু সুখে থাকতে যাবে তখনই সমাজ আসবে, এইটা কেমন নিয়ম? এইটা ঠিক বলেছেন ম্যাডাম। এই সমস্ত বই বিপদের দিন কেউ 5 টাকাটা দিয়ে সম পর্যন্ত সাহায্য করে না। তাহলে যখন ভালো থাকতে যাব তখন কেন এত সমস্যা হবে? এই 3 মাস ধরে তোমাকে তো এটাই বলতেছি। কিন্তু ম্যাম, আপনার সাথে কথা বললে ওই ভিকি ভাইয়া সমস্যা করে। আরে ওইসব ডাস্টবিনের কথা বাদ দাও জানু, চলো বাসায় যাই। তার আগে চলো, আগে আমাকে ফুল কিনে দিবা, আর সেটা আমাকে দিয়ে প্রপোজ করবা। তোমাকে অনেক ভালোবাসি টুকুস। এই যা, আমার নাম টুকুস না, আমার নাম বনি। আচ্ছা, এই বনি নামটা হিন্দু হিন্দু লাগে না? চেঞ্জ করবা এই নাম। তুমি না মুসলিম ঘরের ছেলে? আরে এটা হিন্দুদের নাম হতে যাবে কেন? আমার নাম তো বনি ইসলাম। এইবার ঠিক আছে, ফুলের দোকানে দাঁড়ান তো মামা। এই নামো, এই নাও টাকা, গিয়ে ফুল কিনে নিয়ে আসো। আরে ম্যাডাম, আমার কাছে টাকা আছে, এটা আপনি রাখেন তো। এত বেশি কথা বলো কেন তুমি? কথাটা বলতেই বনি আঙুল দিয়ে আমার ঠোঁট আটকে ধরে। আমি তো স্তব্ধ হয়ে যাই। তারপর আমার হাতে টাকা গুজে দিয়ে ও ফুল কিনতে চলে যায়। কিছুক্ষণ পরে দেখি এক তোড়া গোলাপ ফুল নিয়ে আসছে। তারপরে রিক্সা মামাকে বলি পার্কের দিকে যেতে। পার্কের নিচে কদম ফুল গাছটার নিচে চলে আসি রিক্সা থেকে নেমে। তারপরে আমার সামনে বনি ফুট করে হাঁটু গেড়ে বসে কথা বলতে থাকে। দেখো, ভালোবাসি কিনা জানি না, ভালোবাসা আছে কিনা তাও জানি না। এতটুকু জানি আপনার এই পাগলামিগুলো আমার অনেক ভালো লাগে।
আমি চাই আপনার সাথে সারাটা জীবন থাকতে। হবেন কি আমার সারা জীবনের পথ চলার সাথী? মাঝে মাঝে ইচ্ছা করে আপনাকে অনেক ভালোবাসি, তবে কোথাও এক জায়গায় থমকে যাই। মনে হয় সমাজ কি আমাদের মেনে নিবে? তার উপরে আপনি কোথায় আর আমি কোথায়? আমি সামান্য একজন দারোয়ান বলতে পারেন। মাঝে মাঝে মনে হয় এটা আপনার করুণা। এখনও বলতে ইচ্ছে হয়, তারপরও বড্ড ভালোবাসি। কথাটা বলেই বনি এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে হাঁটু ঘেরে ওঠে। ফুলটাও নিতে দিলে না, তাহলে প্রপোজ কেন করলে? আর সমাজ মেনে নেবে না মানে? সমাজ খাওয়ায় না পড়ায়? সমাজ কি বললো সেটা তো দেখার বিষয় না, আর দেখতেও যাব না। আমি তোমাকে চাই মানে চাই। দেখেন ম্যাডাম, আমার অনেক ভয় করে, কোথায় আপনি আর কোথায় আমি। আপনার আব্বু যদি আমাদের এই সম্পর্কের কথা মেনে না নেয়, তখন কি করবেন আপনি? আরও তার থেকে বড় কথা, কিছুদিন পর আপনি যদি চেঞ্জ হয়ে যান, তখন আমার কি হবে? এক থাপ্পড় মেরে দেবো বেয়াদব কোথাকার। এখনই চল কাজে অফিস, এক্ষুনি বিয়ে করব তোরে। কেন বুঝিস না তোকে কতটা ভালোবাসি? এটা কি ভালোবাসা নাকি মোহ? যা, তোরে আমারে ভালোবাসা লাগবে না, আর আমার সামনেও তুই আসবি না। ম্যাডাম, এভাবে রাগ করছেন কেন? আমি তো কথার কথা বলছি। এই কুত্তা, কেবল তুই আমারে প্রপোজ করলি, আবার ম্যাডাম কোন সাহসে ডাকিস? আরে ওইটা আবেগে হয়ে গেছে। আমি অত শত বুঝি না। করলি কেন? আমি বলছি ফুল কিনবো, তুই প্রপোজ করলি কেন? এটার কোনো মাফ নেই, এর শাস্তি তোকে পেতেই হবে। এইটার আবার কি শাস্তি? আমি অত শত জানি না। এখন আমার কিন্তু ভয় করছে। কেন, আমি বাঘ না ভাল্লুক? আপনি তার থেকেও ভয়ঙ্কর। কি সত্যি তোর আমি একদিন মাইরা ফেলবো। শোন, ভালোভাবে বলছি, আজকে থেকে বউ বলে ডাকবি, না হয় তোরে আমি খুন করে ফেলবো কিন্তু। ওরে আল্লাহ, মেয়ে কি বলে? আপনার মাথা ঠিক আছে? যান তাড়াতাড়ি ডক্টর দেখান। ওকে জান্টু, দেখাবো। আমি এবার যান কখন বললাম? ওই যে বললে যান, তাড়াতাড়ি ডাক্তার দেখাও। ওরে আল্লাহ রে, আমি বলছি আপনি যান, ডাক্তার দেখান তাড়াতাড়ি। ওই একই হলো, 20 টাকাও যা 20 টাকাও তা, বুঝছো ডার্লিং? এই যা থুক্কু ডাললং। আপনার সাথে থাকতে থাকতে আর কত কি যে শিখবো আল্লাহই জানে। অনেক কিছু জান্টুস। ম্যাডাম হতে পারি, কিন্তু রোমান্টিক এর দিক থেকে পাক্কা আছি। ভাগ্য করে বউ পাইছো একটা, এমন রোমান্টিক বউ কয়জনের কপালেই বা জোটে? এই যা, আপনার লজ্জা শরম নেই? আমি বিয়ে করলাম কবে, বউ হলো কবে? আরে বলে কি, তুমি তো আমার 10টা না 5টা না একটা মাত্র পুটুসের আব্বা। এখনো বিয়ে করতে পারলাম না, আব্বা হয়ে গেলাম কেমনে? কি বাসর করলাম কই? এই ছোট্ট একটা ছেলে বাসর ঘরের কথাও জানো? বাহ বাহ, কিয়া হুয়া। এই কেন, বাসরের আগে কি বাচ্চা হয় না? এই কোন দুনিয়ায় আছি রে ভাই, কেমনে হয় বল তো শুনি আমি। আরে হয় হয়, মনের চোখ দিয়ে দেখতে হয়, তাহলে হয়, বুঝছো? আমার জুনিয়র জামাই একেবারে কিউটের ডিব্বা, মনে হয় খেয়ে ফেলি। আচ্ছা, এই যে আমি কি খাবার জিনিস যে আমাকে খাবা? তুমি করে বলবা। এই তো লক্ষ্মীটি, এইভাবে সারা জীবন আদর পাবো তো? সারাটা জীবন এইভাবেই আগলে রাখবো, তুমি শুধু দেখতে থাকো। তারপর তারা এভাবে দুষ্টামি করতে করতে একই রিকশায় বাসার দিকে রওনা দেয়। তারপরে বনিকে তার বাসার সামনে রিকশা থেকে নামিয়ে দিয়ে ম্যাম তার বাসার দিকে রওনা দেয়। তবে এসব ঘটনা উপর থেকে প্রিয়া ভালোভাবেই লক্ষ্য করে। এভাবে তাদের দিন চলতে থাকে। প্রতিদিন মিম কলেজে যাওয়ার সময় বনিকে সাথে করে নিয়ে যায়, আবার কলেজ থেকে আসার সময় বনিকে সাথে করে আনে। অনেকেই মিমের এই বিষয়টা মেনে নিতে পারে না, কিন্তু মিমের আব্বুর জন্য কিছু বলতে পারে না। এভাবে দেখতে দেখতে 5টা মাস চলে যায়। এই 5 মাসে বনি যেন মিমকে ছাড়া প্রায় অচল হয়ে গেছে। তাকে উঠতে বসতে প্রতিটা সেকেন্ড মিমকে লাগে। মিমকে ছাড়া সে যেন কিছুই কল্পনা করতে পারে না। এভাবে 4 দিন চলতে থাকে। কই যাচ্ছিস? না, আসলে কলেজে যাব। আমিও যাব, আমার সাথে চল। ম্যাডাম আসবে, উনি তো আমাকে প্রতিদিন নিয়ে যায়। ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? এই কথা বললে বাপিকে বলে বাসা থেকে বের করে দিব। তুই ভুলে যাস না, আমাদের টাকায় তুই আর তোর পরিবার চলে। চুপচাপ আমার সাথে চল। ম্যাডাম আপনি কেন সেটা এমন করতেছেন? মিম ম্যাডাম দেখলে কিন্তু অনেক রেগে যাবে। আরে কে না কে রেগে গেল তাতে আমার কি? আমি কাউকে ভয় পাই না। তোকে যেতে বলেছি, চল। এই রিস্কা যাবে? কই যাবেন? এই তো গভর্নমেন্ট কলেজ। ভাড়া কিন্তু 50 টাকা লাগবে। ওরে বাবারে,
ভাড়া 50 টাকা নেবেন? 20 টাকা ভাড়া, সর্বোচ্চ দিলে 30 টাকা দিতে পারি। গরিব মানুষ কাজ করে খায়, একটু বেশি দিলে কি আপনার গায়ে বেঁধে যাবে? কেন দিব? যেটা ভাড়া সেটা দিব। মানুষকে এইটাও মাথায় রাখা উচিত, কাউকে উপকার করতে গিয়ে যেন সে নিজে ভিখারি না হয়ে যায়। তার কথায় আমি কি বলবো আর উত্তর দিলাম না। তারপর দেখি সে রিক্সাকে সে যেতে বলে, পিছন থেকে আরেকটি রিক্সাকে ডাক দেয়। ঠিকই সে 20 টাকা দিয়ে আমাকে নিয়ে কলেজে চলে আসে। বুঝি না মাঝখানে আমার লাভ। একবার ম্যাডামের জন্য আমার যাওয়া আসা ভাড়া লাগে না, আবার এখন ইনি শুরু করছে। আসলেই সুখগুলো কি আমার সহ্য হবে? আর এত বড় লোকের মেয়ে 30 টাকার জন্য কিপটামি করলো। আসলে সমাজে কিছু এমন হয়, ভুল হবে কিপটা বললেও। আসলে যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিতে হয়, মূল্যায়ন করতে জানে না এর বেশি দিলে। এই নাম, চলে এসেছি। আমি আর কোনো কথা না বলেই রিক্সা থেকে নেমে চুপচাপ কলেজের মধ্যে ঢুকে যাই। এইভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। মোটামুটি কলেজের সবাই চলে আসছে। একটু পরে দেখিয়ে মেয়ে ম্যাডাম কলেজের গেট দিয়ে ঢুকতেছে। তার মুখে স্পষ্ট রাগী ভাবটা বোঝা যায়। সেই সোজা যাইতে যাইতে ডান দিকে যে তাকায় আমাকে দেখতে পায়, সে আমার দিকে হন হন করে এসে ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মেরে দেয়। আমি আমার নিজের গাল ধরে দাঁড়িয়ে থাকি। কলেজের সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে তখন নিজের অজান্তেই টপ টপ করে 2 ফোঁটা পানি পড়ে যায়। আমি সবার আড়ালে হাত দিয়ে পানিটা মুছে ফেলি, কেননা আমার হাত গালে ছিল। সবার সামনে মিম এমন একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। এরই মাঝে মিম বলে ওঠে, তোর কত বড় সাহস, আমাকে না নিয়ে চলে আসছিস কেন? তুই আসতে পারবি না আমাকে ফোন করে বলতি। আমাকে কেন শোনা লাগলো তুই অন্য মেয়ের সাথে এক রিক্সা করে কলেজে আসছিস? আসলে মিম, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যা ভাবছো একদম তা না। আসলে হয়েছে কি কি হবে সেটা তো আমার দেখার বিষয় না। কথা হচ্ছে তুই অন্য মেয়ের সাথে কলেজে এক রিক্সায় কেন আসলি, আবার সেটা আমাকে অন্যের মুখ থেকে কেন শোনা লাগলো? কাজটা ভালো করলি না। কথাটা বলে আমি টিচার্স রুমে চলে আসি। আসলে যে ছেলেটার জন্য আমি নিজের সর্বোচ্চ দিয়ে দিলাম, এই ছেলেটা কি করে পারলো অন্য মেয়ের সাথে একই রিক্সায় কলেজে আসতে? তার কি একবারও বিবেক কাঁদলো না? আরে আজব তো, আমি প্রিয়ার সাথে কলেজে আসলাম এইটা মিম কিভাবে জানলো? মিম তো কলেজে ঠিক কারোর সাথে মেশে না। এই কথা কিভাবে তার কানে গেল? আমি এসব কথা মনে মনে ভাবতেছি, ঠিক তখনই প্রিয়া আমার কাছে এসে হালকা কাশি দিয়ে বলে, কি কেমন দিলাম? ম্যাডামের সাথে বেশি ঘষাঘষি, বেশি ক্লোজ হওয়া, তাই না? এবার শালা বোঝ, কত ধানে কত চাল। আমি প্রিয়ার কথাগুলো শুনে তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেই। তারপর ওখান থেকে চলে আসি। আরে আজব তো, এটা মানুষ না অন্য কিছু? মোচকাবে তবু ভাঙবে না। আমি এখনও হিসাব মিলাতে পারলাম না, প্রিয়ার সাথে তো মিমের কোনো যোগাযোগ নেই। আসলে মাঝে মিম আমাকে অনেক চেষ্টা করছে একটা ভালো জবের ব্যবস্থা করে দিতে। আমি ওখানে ইচ্ছে করেই যাই নাই, কেননা আঙ্কেল আমাকে অনেক বেশি ভালোবাসে। ভাবছিলাম এখানে আর কয়টা দিনই আছি, এখানেই থেকে যাই। আর মিমের উপর আমি কোনো অভিযোগ দিচ্ছি না, যে কোনো মেয়ে এটা সহ্য করতে পারবে না। সে তার জায়গায় ঠিক আছে। এটা মিমের কান পর্যন্ত কিভাবে পৌঁছালো? এভাবে দেখতে দেখতে আমি ক্লাসে চলে যাই। এরপরই দেখলাম কলেজের সবাই এক জায়গায় উপস্থিত হচ্ছে। আমিও তাদের সাথে গিয়ে ওখানে দাঁড়ালাম। এরপর দেখি অধ্যক্ষ এসে বলতে থাকে, প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের জন্য আজ আমরা গর্বিত। প্রতিবারই তোমাদের জন্য আমাদের কলেজের নাম উজ্জ্বল হয়। আদৌ জানি না আমাদের কলেজে অন্য কলেজ থেকে কতটা আলাদা, তবে আমরা সবসময় ছাত্রছাত্রীদের ভালোর জন্য কাজ করে যাই। আশা করি আমাদের এই অবদান তোমরা মনে রাখবে। তোমাদের জন্য আজকে সেই পথে একটা গুড নিউজও দিতে চাই। আমাদের কলেজে 2 জন নতুন শিক্ষক এবং শিক্ষিকা জয়েন করেছে। আশা করি সে বিষয়ে তোমরা অবগত। এরপরও তোমাদের সবাইকে এক জায়গায় ডাকা, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে। এইটা হচ্ছে সানজিদা, এখন থেকে তোমাদের আইসিটি ক্লাস নেবে। এটা হচ্ছে সোহাগ, এখন থেকে এই তোমাদের ইংরাজি ক্লাস নেবে। আশা করি তোমরা তাদেরকে যথাযথ সম্মান করবে। এখন যে যার ক্লাসে যেতে পারো। কথাগুলো শুনে অনেকটাই অবাক হলাম। এগুলো তো মিমের সবার আগে জানার কথা ছিল, কিন্তু
সে আমাকে বলল না কেন? সবাই ক্লাসে যাচ্ছে, সাথে আমি আস্তে আস্তে হাঁটতেছি। পিছন ফিরে তাকাই দেখি নতুন ম্যাম আর মিম খুব হাসাহাসি করতেছে। মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত। এরপর আস্তে আস্তে একটা একটা করে সব ক্লাসে শেষ হলো। এবার আইসিটির পালা। যথা নিয়মে সানজিদা ম্যাডাম ক্লাসে এসে তার ক্লাসটা নেয়। ক্লাস শেষ করে যখনই বের হয়ে গেল, আমিও তার পাশে পরপরই তাড়াতাড়ি বের হয়ে আমিও তার পিছন পিছন বের হয়ে যাই। ম্যাম একটু সামনে যেতে আমি ম্যামকে ডাক দেই, এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ, কিছু বলবা তুমি? হ্যাঁ ম্যাম, কিছু কথা ছিল। হ্যাঁ বনি, বলো। ম্যাম, মুখে নাম শুনে তো আমি আকাশ থেকে পড়ি। ম্যাম আমার নাম জানলো কি করে? আমি আর দেরি না করে বলে উঠি, ম্যাম আপনি আমার নাম জানলেন কি করে? তোমার কি মনে হয় কেমন করে জানি বলো তো? এটা পরের কথা। আপনার সাথে মেয়ে ম্যাডামের দেখলাম অনেক ভালো সম্পর্ক। আপনি কি ম্যাডামকে চেনেন? আরে ওটা আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করেছি। এখন ভাগ্যক্রমে চাকরিটাও একসাথে পেয়ে গেলাম। তুমি তো মিমের পিচ্চি বয়ফ্রেন্ড, তাই না? আসলে না ম্যাম, হয়েছে কি, আসলে নকলে কিছু হয় না। তোমার বিষয়ে সবই জানি। মিম আমাকে সবই শেয়ার করতো তোমাদের বিষয়ে। ও আচ্ছা আচ্ছা, যাই তাহলে। মিম ম্যামকে সেই সকাল থেকে দেখতেছি না, কই আছে জানেন আপনি? কেন, টিচার রুমেও যাও, কথা বলো। না ম্যাম, পরে যাব, আপনি যান। এরপর সানজিদা তার টিচারের রুমে চলে যায়। আর এদিকে বনি তাদের সে চিরচেনা গাছটার নিচে বসে থাকে। আর এদিকে সানজিদা টিচার রুমে যেতেই মিমকে বলতে থাকে, এই মিম, হ্যাঁ বল। আমার ভাবতেই খারাপ লাগতেছে। ছি, আমার বেস্ট ফ্রেন্ডের এমন পছন্দ হতে পারে? তুই কারে পছন্দ করছিস ভাই? তোর সাথে খ্যাতের কোনো অ্যাঙ্গেল দিয়ে যায়? আমাকে একটু বলতে পারতি? তোর পছন্দ দেখে আমি অবাক হয়ে যাই। তারপরও তুই ওর জন্য এত কিছু করলি। আজকে দেখলি তো, একটা মেয়েকে নিয়ে ঠিকই কলেজে পাশাপাশি বসে আসলো। আমি নিজের মুখে বললে তো বিশ্বাস করতি না। ভাগ্যিস ভিডিও করে দিয়েছিলাম। আর এইসব কথা বলিস না তো, ছেলেটা ভালো। হ্যাঁ, কেমন ভালো, প্রথম দিনে দেখা হয়ে গেছে। আমি আসতেছি, আমাকে বলতেছে ম্যাডাম আপনি এত কিউট কেন? ও এই কথা বলছে? তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? এতদিনও আমাকে চিনলি না? তোর সামনে হয়তো ভালো সাজে, বাইরে দেখ কি রকম। আমি সানজিদার কথার কোনো প্রতিউত্তর দিতে পারি না, শুধু অবাক হয়ে যাই। আমার বিশ্বাস হয় না। আমি জানতাম তুই এই কথা বলবি। এই দেখ, আমি রেকর্ড করে আনছি, শোন। ইস, সানজিদা ম্যাডাম আপনি এত সুন্দর কেন? প্রথম দেখাই তো ফিদা হয়ে গেলাম। যাবেন নাকি আমার সাথে এক রাত? খুব আদর দিব, একেবারে মন ভরাই দিব। আমি সাথে সাথে রেকর্ডারটা প্লে করে বন্ধ করে দিই। আমি যেন অবাকের পরেই অবাক হয়ে যাচ্ছি। আমি কাকে বেছে নিছি এটা? এসব কি দেখতেছি? এতদিন কি সত্যি আমি অন্ধ ছিলাম? কেন জানি বনির উপরে আমার ঘৃণা হতে লাগলো। এভাবে চলে গেল আরও কিছু সময়। দেখতে দেখতে কলেজ ছুটি হওয়ার সময় চলে আসে। কলেজে প্রায় সবাই চলে যায়। বনি সে গাছের নিচে এখনও বসে আছে, মিমের অপেক্ষা করছে। দেখতে দেখতে মিমও বের হয়ে কলেজ গেটের দিকে হাঁটা ধরে। বনি মিমকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে পিছন থেকে তার হাত ধরে। এই তোর কত বড় সাহস আমার হাত ধরলি? আমার মনে হয় কি সত্যি তোর বাপ ঠিকই করছে। তোর মা মনে হয় বাজারের পতিতা ছিল, তাই তোর মতো এরকম ছেলের জন্ম দিছে, যার একটা দিয়ে হয় না, একের অধিক লাগে। আর যদি আমার আশেপাশে তোরে দেখছি, এর ফল ভালো হবে না, মনে রাখিস তুই। এমন করতেছো কেন তুমি? তুই জানো না তোমাকে ছাড়া আমি কতটা অসহায়? আমি পারবো না গো তোমাকে ছাড়া থাকতে। এমনভাবে বদলে যেও না তুমি, আমি সহ্য করতে পারবো না গো। আমার ভুল হলে মারো কাটো তুমি। আমি কি করছি যার জন্য তুমি এমন করছো? আমার হাত ছাড়, কথাটা বলেই আমি ওখান থেকে চলে আসি। জাস্ট ওকে আমার এখন অসহ্য লাগছে। তারপর মিম ওখান থেকে চলে যায় আর বনি বসে বসে কাঁদতে থাকে। কার কাছে যেন কোনো কিছুই মিলতেছে না। সব কিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কী থেকে সব কিছু কী হয়েছে, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আদৌ তো এমনটা হওয়ার কথা ছিল না। কথাই আছে না, বিপদ যখন আসে চারদিক থেকে আসে, আর কিভাবে আসে বুঝে ওঠার আগেই বিপদ হয়ে যায়। গল্প তো মাত্র এখানে শুরু, তাহলে চলুন কন্টিনিউ করি। প্রতিটা লাইনে লাইনে অবাক হয়ে যাবেন। এভাবে 2-3টা দিন চলে যায়। এই 2-3 দিনে কলেজে যতই বনি মিমের সাথে কথা বলতে গেছে, সবার সামনে মিম বনিকে অপমান করছে। এমনকি বনি মিমের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে। মিম তা দেখেও ইগনোর করছে। মিমের যেন এখন কোনো কিছুই যায় আসে না বনির ব্যাপারে। আসলে মানুষ কিভাবে চেঞ্জ হয়ে যায় হুট করে তা কখনোই বুঝে ওঠা যায় না।
মানুষকে বুঝে ওঠার আগেই হুট করে চেঞ্জ হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম, যে আপনাকে ঠকাবে যে কোনো মূল্যেই আপনাকে ঠকাবে, মনে রাখবেন। তাই অন্যের উপর থেকে ডিপেন্ডেন্স সরিয়ে নিজের উপরে ডিপেন্ডেন্ট হন। যাই হোক, গল্পতে ফেরা যাক। এই 2-3 দিন আমার সাথে কি হচ্ছে, কেনই বা হচ্ছে, কোনো কিছুই যেন আমি বুঝতে পারতেছি না। ঠিক তখনই কি প্রেমিক সাহেব, প্রেমিকা কি কষ্ট দিচ্ছে ইদানিং? আহা, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এইবার আমি প্রতি উত্তরে প্রিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেই। সে আমার এই হাসি দেখে অবাকের মতো আমার দিকে তাকিয়ে থাকে। সে যেন কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না, তারপর চুপচাপ ওখান থেকে চলে যায়। আচ্ছা, এর সাথে কি প্রিয়া জড়িত? জড়িত হলেও কিভাবে? আর ওই সানজিদা আসার পর থেকে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। এভাবে দেখতে দেখতে দিনটা পার হয়ে যায়, কেননা আজকে ছুটির দিন ছিল, সব কিছু বন্ধ। তাই পরের দিন সকালবেলা বনি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে কলেজে গিয়ে বসে থাকে। এভাবে দেখতে দেখতে 1 ঘন্টা চলে যায়। মিম কলেজে চলে আসে। মিমকে কলেজ গেটে দেখে বনির দৌড়ে কলেজ গেটে চলে যায় আর মিমের হাত জড়িয়ে ধরে। মিম কোনো কিছু না ভেবে ঠাস ঠাস করে বনিকে 2টা থাপ্পড় মেরে দেয়। কেন এমন করছো আমার সাথে? আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, তাহলে আমাকে পাগল করে দিয়ে কেন তুমি এমন করছো? আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছি, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও প্লিজ। এমন পরিবর্তন আমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। মিমের কথার কোনো প্রতিউত্তর না দিয়ে অধ্যক্ষ রুমে চলে যায়। ঠিক তখনই কি ব্যাপার ব্রো, কষ্ট লাগে? আহা, কি যে কষ্ট। কথাটা বলেই ভিকি আমার সামনে দিয়ে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছি না হচ্ছেটা কি আমার সাথে। আমি অবাক হয়ে ওই দিকে তাকিয়ে থাকি। এভাবে দেখতে দেখতে 4টা মাস চলে যায়। এই 4টা মাসে আমি অনেকভাবে চেষ্টা করি মিমকে বোঝানোর, তবে মিম আমার কোনো কথাই যেন মাথায় নিচ্ছে না। ওর অবহেলা দিনকে দিন আরও তীব্রতর হচ্ছে। আমিও ছাড়ার পাত্র না, লেগে আছি ওর পিছনে। একদিন কি রে মিম, আর কদিন এভাবে থাকবি? একটা বিয়ে করে নে। আর ওই ছেলেকে কলেজ থেকে বের করে দিস না কেন? তুই বললে আমি ব্যবস্থা করতেছি। এভাবে তাকে ডিস্টার্ব করতেছে, তুই অধ্যক্ষের কাছে কমপ্লেন কর, ওকে বের করে দে। বা আব্বুর মানে আঙ্কেলের কাছে কথা বল, আঙ্কেল ওকে টাইট করে দিবে। আসলে ছেলেটার এই পৃথিবীতে কেউ নেই, এখান থেকে বের করে দিলেও আর কথা পড়তে পারবে না। তাই মানবিক দিক থেকে এইটুকু সহ্য করতেছি। ওরে দেখলে আমার রাগ হয়ে যায়। নিকৃষ্ট জাত কোথাকার, একটা মানুষ এতটা বেহায় কি করে হয়? দোস্ত, কিছুদিন ধরে আমার না মনে হয় সোহাগ স্যার তোকে পছন্দ করে। দেখ, এসব প্রেম ভালোবাসা আমার বিশ্বাস হয় না। এসব উল্টাপাল্টা কথা বলিস না। আর ওই ছেলেটা ছিল ছোট আর চিটার। আর সোহাগ স্যার অ্যাডাল্ট, তোকে অনেক ভালো রাখবে আর ভালোবাসবে। তুই আর না করিস না। এখন দেখ কি করবি। এরকম সুযোগ আমার কপালে আসে না কেন? আমি সানজিদার কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে আসি। এইভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে যায়। সোহাগ স্যারকে দেখলে বোঝা যায় সে আমাকে পছন্দ করে, কিন্তু সাহস করে বলতে পারে না। কিন্তু একদিন, ম্যাডাম, জানি না আপনাকে বলা ঠিক হবে কি না, আর এসব বিষয়ে আগে কখনো করিও নাই, তাই বুঝতে পারছি না কি বলবো। আপনাকে না আমার অনেক পছন্দ হয়, আপনি কি আমাকে বিয়ে করবেন? আরে স্যার, এসব কি বলেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, সবই ঠিক আছে, এখন আপনি বলেন। রাজি হয়ে যা দোস্ত। আচ্ছা, এর উত্তর আমি কালকে দিচ্ছি, আমাকে একটু ভাবতে হবে। তারপর আমি ওখান থেকে বাসায় চলে আসি। কেন জানি সব স্যার কি আমার মোটামুটি লাগে। তার হাসিটা মাশাল্লাহ অনেক ভালো। কি যে করি। আবার এইদিকে বনির সাথে এইগুলো করা কি ঠিক হচ্ছে? কেন, বনি তো আমাকে ঠকালো, তাহলে আমি কেন পারবো না? আমাকে আরও পারতে হবে। ওর সামনে দেখায় দেখায় আরও বেশি কষ্ট দিব। ও পারলে আমাকে পারতে হবে, আমি পারবই। এইভাবেই দিনটা ভাবতে ভাবতে চলে যায়। পরের দিন সকালে কলেজে যেতেই, কি ব্যাপার ম্যাডাম, কি ভাবলেন? হ্যাঁ, আমি রাজি। কথাটি শুনেই সানজিদা মিমকে জড়িয়ে ধরে। তারা তিনজনে অনেক খুশি হয়ে যায়। যাক, এতদিনে আমার দোস্ত একটু কাজের কাজ করেছে। এভাবে দেখতে দেখতে আরও 4 মাস চলে যায়। এই 4 মাসে সোহাগ আর মিম একেবারে ঘনিষ্ঠ হয়ে যায়। তারা যেন একে অপরের সাথে সবসময় লেগে থাকে। আর কলেজে আসলে যেন আরও বেশি বেড়ে যায়। আর দূর থেকে বনি শুধু দু চোখে দেখতে থাকে। একদিন, কে রে বনে, তোর ভালোবাসার প্রেমিকে মিস ম্যাডাম যে সোহাগ স্যারের সাথে নষ্টি পোস্টি করছে কেমন লাগে? আহা, ছেলেটা দেবদাস হয়ে গেল, দুঃখজনক। আরে বাদ দেন তো, রাস্তার পোলাপাইন, সামনে গন্ধ বলে। কয়দিন যেন মাটিতে পা পড়ছিল না। কথাই নাই, বেশি বাড়া ভালো না, ঝরে পড়ে যাবে।
ওদের কথায় আমি আর চুপ থাকতে পারি না। আমি বুঝতে পারি ওরা আমাকে শোনায় সোহাগের কথা বলছে। আমি ওদের দিকে একটু এগিয়ে গিয়ে বলতে থাকি, শেষটা হয় যেখান থেকে শুরুটা হয় সেখান থেকে। সময় আর পরিস্থিতি বলে দিবে কে কতটা ভয়ঙ্কর। কথাটা বলেই ওদের দিকে মুচকি হেসে বনি ওখান থেকে চলে আসে। একটু সামনে এগিয়ে আসতেই বনি আর সাথে থাকা ছেলেগুলো দৌড়ে এসে সবাই মিলে বনিকে মারতে থাকে। মারতে মারতে ভিকি একটা সময়ে দৌড়ে গাছ থেকে একটা ডাল ভেঙে আনে। সেই ডাল দিয়ে বনিকে মারতে থাকে। কলেজের মধ্যে একটা শোরগোল পড়ে যায়। সব স্যার ম্যাডাম দৌড়ে বের হয়ে আসে। আর এদিকে মারতে মারতে বনিকে একেবারে আধা মরা করে ফেলে। আমি যেন কিছুই বুঝতে পারছি না, আমার নিঃশ্বাস কেমন আটকে আসছে যেন, আর শব্দ হচ্ছে পেটের উপরে ধূপধাপ। একটা পর্যায়ে কে যেন আমার মুখে লাথি মারে। আমার মুখটা হালকা কেটে যায়, রক্ততে আমার সারা মুখ ভরে যায়। আমার নিঃশ্বাস কেমন বন্ধ হতে থাকে, চোখ কেমন বুঝে যেতে থাকে। এক পর্যায়ে চোখ বন্ধ করার আগ মুহূর্তে দেখি মিম আমার দিকে দৌড়ে আসছে। তারপরে আমার আর কিছু মনে নেই। আর এদিকে যখন বনিকে মাঠে একেবারে মেরেই ফেলবে স্যার ম্যাডামরা সব দৌড়ে আসে আর ওদের মাঝ থেকে বনিকে বের করে আনে। বনির এই অবস্থায় দেখে মিমের আত্মা যেন কেঁপে ওঠে। মিমের হাতের উপরে বনির মনে হচ্ছে ডেড বডি চলতেছে। মিমের বুকটা যেন ধূপ করে কেঁপে ওঠে। এই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দেখো, এরে হসপিটালে পাঠাও। এরপরে যথা নিয়মে অ্যাম্বুলেন্স ডাকা হয় আর বনিকে হাসপাতালে পাঠানো হয়। মিম এখন স্তব্ধ হয়ে আছে। সে এমন অবস্থা কখনো কল্পনাও করে নাই। আর করেই বা কী লাভ? এর থেকে বেশি ক্ষতবিক্ষত মিম বনিকে এতদিন করে দিছে। ঠিক তখনই এ কী করছো তুমি? পাগল হলে নাকি? ওঠো। কে না কার জন্য এগুলো কেন করছো? তারপর আমি মিমের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসি। এভাবে দেখতে দেখতে 2টা দিন চলে যায়। মামা যাবেন? কই যাবেন? কুষ্টিয়া সোনা টাওয়ার হাসপাতাল। এরপর আমি চলে আসি হাসপাতালে। আসলে ওই দিনে বনিকে এমনভাবে দেখে নিজের কাছে খারাপ লাগছিল, তাই আর নিজেকে আটকে রাখতে পারিনি। অনেকে দেখতে হসপিটালে আসি। রিসেপশনে গিয়ে বনির নাম জিজ্ঞেস করলে আসলে রোগীর জ্ঞান ফিরে নাই, 2 দিন ধরে ওটিতে আছে, আর 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে হি ইজ ডেড। তখনই আমি একটু বামে তাকিয়ে দেখি চাচি বসে আছে। চাচি আমাকে চেনে, আমাকে দেখেই আমার দিকে তাকিয়ে কেঁদে দেয়। আমিও তার কাছে যাই। মা, এই 9-10 মাস কই ছিলে তুমি? তোমার কোনো খোঁজ খবর নেই। তোমার চাচাও তোমাকে খুঁজেছে, কিন্তু মা তুমি কেন থাকো, কি করো আমরা তো জানি না। আগে শুধু আমাদের বাসায় আসতে, আমাদের দেখে যেতে, বনিরও অনেক খোঁজ খবর রাখতে, কিন্তু তুমি যেদিন থেকে আসা বন্ধ করে দিলে, খোঁজ খবর নিলে না। বনি কেমন যেন হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ, কেমন যেন একটা হয়ে গেল। চঞ্চল ছেলেটা পরশু শুনি কারা জানি মারছে। এতে মা মারা ছেলেটা কেউ এভাবে মারে? আমি তো শুনছিলাম ওর মাকে নাকি রেখে ওর বাবা আরেকটা বিয়ে করছিল। এই না মা, তুমি সব কথা জানো না। এরপর চাচি অর্থাৎ বনির বর্তমান মা মিমকে সমস্ত ঘটনা খুলে বলে। বনির সাথে ছোটবেলা থেকে ঠিক কী হয়েছে, ছেলেটা কিভাবে এত কষ্ট করে এই জায়গায় এসেছে, তার সৎ মা বাবা কিভাবে তাকে কষ্ট দিত। এইসব শুনে মিমের যেন স্তব্ধ হয়ে যায়। তার মধ্যে থেকে একটা কথা বের হচ্ছে না। শুধু সে বনির সাথে এতদিন কী করছে সেটা তার চোখে ভাসতে থাকে। এরই মাঝে দেখতে দেখতে আরও 12 ঘন্টা চলে যায়। আল্লাহ, আমি কত বড় ভুল করছি। একটা এতিম ছেলেকে আমি এইভাবে কষ্ট দিলাম। কোনো দিন আমাকে মাফ করবে না ও। আল্লাহ, মাফ চাওয়ার সুযোগটা দাও। এইভাবে ওরে নিয়ে যেও না। হাসপাতালের এক কোনায় বসে মিম কাটাতে থাকে। কেউ যদি ভিতরে ভেঙে চুরে এইভাবে গুড়িয়ে দিয়ে মুখে সান্ত্বনা দেয়, কষ্টটা কি কখনো কমে যায়? আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে যারা ঠিক মিমের মতোই করে। এভাবে দেখতে দেখতে আরও কিছু সময় পর বনির জ্ঞান ফিরে আসে। এভাবে আরও কিছু সময় চলে যায়। আস্তে আস্তে সবাই বনির সাথে দেখা করতে যায়, কিন্তু মিম সাহস করে যেতে পারে না। সে ওখান থেকে বাসায় ফিরে যায়। আচ্ছা, আমি কি করলাম এগুলো? আমি কি আদৌ এগুলো ঠিক করলাম? সব কিছু বাসায় এসে আমি চুপচাপ রুমে বসে এগুলো ভাবতেছি। তখনই বাপি আমার রুমে ঢুকে আমাকে এই অবস্থায় দেখে বলতে থাকে, কি রে মা, এভাবে কি ভাবিস? কই কিছু না তো। আমার উপরে রাগ করিস না মা, আমার উপরে যে অনেক দায়িত্ব। শহরে 10 বছর ধরে ডেট কনফার্ম নামে গ্যাংস্টার রাজত্ব চলে। কে এর পেছনে কে সব করছে, এগুলো খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাচ্ছি। কিছুতেই এর হদিস পাচ্ছি না। তবে এরা খারাপ লোকেদের সরাসরি মেরে ফেলে,
আর মাথাটা ধর থেকে আলাদা করে পাশে রেখে দিয়ে যায়, একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। কিছুদিন আগেই এই গ্যাংস্টার বাংলাদেশে ব্যাক করা থেকে 250 কোটি টাকা চুরি করেছে হ্যাকিং করে। এত কিছু করেও সরকার আমরা বের করতে পারছি না কে এই ডেট কনফার্ম গ্যাংস্টার। এইসব নিয়ে তোকে সময় দিতে পারি না। জানো বাপি আমার সাথে কি হয়েছে? তুমি এইসব নিয়ে ব্যস্ত থাকো বলে তোমার সাথে কথাই হয় না। হয়েছে কি, তারপর শুরু থেকে আমার সাথে যা যা হয়েছে সব বাপিকে আমি খুলে বলি। আমার কথা শুনে খানিকক্ষণ বাপি চুপ হয়ে বসে থাকে। এরপরে বাপি বলতে থাকে, দেখ মা, আমি জানি না তুই কি ভাববি, তবে আমার মনে হচ্ছে তুই ভুল করছিস, অনেক বড় ভুল করছিস। আসলে তুই যে রেকর্ড শুনে ওরে ভুল বুঝলি, এমন অহরহ আমি তোর প্রমাণ দেখাতে পারবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে একদম কথা চেহারা নকল করছে সবাই। মাঝে মাঝে তো ফেসবুকে দেখি যে আর্টিফিশিয়াল তারা ভিডিও বানিয়ে এগুলো ভাইরাল করে দেয় মানুষের নাম দুর্নাম করার জন্য। এই জায়গায় ভয়েস তো কোনো ব্যাপার না। এরকম হাজারটা কেস আমাদের কাছে আসে দিনে। আর শুরু থেকে ওই ছেলেটার ব্যাপারে শুনে মনে হলো যে কখনো মেয়েদের সাথে কথা বলেনি, হুট করে চিনে না জানে না একটা ম্যাডামকে এগুলো বলে দিবে। এটা আবার কখনো হয় নাকি পাগল? এগুলো সব তোরে হয়তো ভুল বুঝাইছে কেউ। আর যে মেয়েটার সাথে রিক্সায় আসতে দেখলি, ওই মেয়েটাকে চিনিস? হ্যাঁ বাপি আমি তো চিনি, ও যে বাসায় থাকে ওই বাসার মালিকের মেয়ে। দেখ, এমনও হতে পারে তারা যেহেতু এক কলেজে পড়ে, ওই মেয়ে আসছিল, ওর সাথে আসতে বলল, বা কোনো একটা কারণে তারা দুজন একসাথে একদিন আসছে। এর আগে কি কখনো এমন দেখেছি? কখনো কথা বলতে দেখেছি সে মেয়ের সাথে? না তো, ওই মেয়ের সাথে কোনো কথা বলতো না। ওই মেয়ে কিছু বললে, কোনো কিছু হলেই আমাকে সব বলতো। ও কি করবে তারপর আমি বলে দিতাম। তুই আমার মা মরা মেয়ে। দেখ, তোর সুখের জন্য সব মেনে নিচ্ছি, যাই করছিস, কোনো অবজেকশন রাখি নাই। বাট তুই একটা বোকামো কাজ করবি আমি ভাবতে পারতেছি না। ওই মেয়ের সাথে যদি কিছু থাকতো তাহলে ওর কথা তোর সাথে শেয়ার করতো। সাধারণ নলেজ তো একটু ভাবা উচিত। তুই না ম্যাম, আমাকে প্রথমে শেয়ার করতে, আমি খোঁজ খবর নিয়ে সত্যিটা বের করে দিতাম। এমনটা না করলেও পারতি। বাপির কথা শুনে আমি চুপচাপ ছাদে উঠে আসি। তারপর আকাশের দিকে তাকিয়ে এই কথাগুলো ভাবতে থাকি। আসলে বাপি যা বলেছে তা তো ফেলে দেওয়ার মতো না। আসলে সত্যিই কি আমি ভুল করছি? সোহাগকে তাহলে আমি কি করব? ওর সাথে যে আমার সব হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে আরও 3 মাস চলে যায়। একদিন বনি একটা ফার্মেসিতে ওষুধ নিচ্ছিল। মোটামুটি সে এখন হাঁটতে পারে, কিছুটা সুস্থ। ওষুধ নিয়ে এসে পিছনে ফিরতেই আমি যেন একদম অবাক হয়ে যাই। আমি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারি না। আমি কি আদৌ সত্যি দেখছি? কেননা আমার চোখের সামনে আমারই ভালোবাসা। আমি কলেজের স্যারের সাথে আবাসিক হোটেল থেকে বের হচ্ছি, তাও আবার রাত 10টা। আমি চুপচাপ এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকি। ওরা রাস্তার ওই পাশে, রাস্তার এই পাশে। এরই মাঝে একটা গাড়ি এসে হুট করে ফোন দিয়ে আমার দিকে গাড়ির মুখ ঘোরালে সমস্ত আলো আমার মুখে পড়ে। ওই দিকে খেয়াল করে দেখি মিম আমাকে এখানে এক্সপেক্ট করে নাই। সে আমার দিকে ছলছল করে তাকিয়েছিল। আল্লাহ, কি হইল এটা? বনে যে সবটাই জেনে গেল। সত্যি কখনো চাপা থাকে না, হয়তো মানুষের জন্যই বলে। আমি দৌড়ে বনের কাছে যেতে থাকি, যে গাড়ির আলোটা অন্য দিক দিয়ে যায়। আমি ওখানে গিয়ে দেখি বনি আর নেই ওখানে। হুট করে ওখান থেকে কোথায় হাওয়া হয়ে গেল। আমি অনেকটা সময় খুঁজলাম কিন্তু পেলাম না। কিছু বুঝতে না পেরে অবশেষে সোহাগের সাথে ওখান থেকে চলে আসি। আমি নিজের ভালোবাসার মানুষের অবস্থা দেখব আমি কোনোদিন ভাবিনি। এরপর আমি কাভার্ড ভ্যানের পাশ থেকে বের হয়ে আসি। মিমকে আসতে দেখে আমি কাভার ভ্যানের পিছনে লুকাই, যাতে সে আমাকে দেখতে না পায়। এরপর আমি ওই আবাসিক হোটেলে ঢুকতে দেখি ম্যানেজার বসে আছে। আমি তাকে সর্বপ্রথম 1000 টাকা দেই। 1000 টাকা দিতেই সে কোনো কথা না বলে টাকাটা আগে নিয়ে নেয়। আসলে পৃথিবীতে টাকা হলে সব কিছুই হয়। তারপর আমি কাপা কাপা সুরে মিমের পিক দেখায় বলতে থাকি, এই যে এই মেয়েটা একটু আগে একটা ছেলের সাথে এখানে আসছিল কি করতে, সত্যিটা আমাকে বলেন।
কথাটা শুনে আমি ধূপ করে বসে পড়ি, এরপর আর কিছু মনে নাই। আসলে কথাটা শুনেই বনি ওখানেই জ্ঞান হারায়। এরপরে তাকে ওখান থেকে হাসপাতালে নিয়ে আসা হয় বনের জ্ঞান ফিরতেই। অনেক হলো আন্না, আমাকে আমার আসল রূপে ফিরতে হবে। সত্যি প্রতিটা জিনিসের সহ্যের একটা শেষ সীমা আছে, অতিক্রম করে ফেলছে এরা সবাই। এসব কথা আমি ভাবতে থাকি। কিরে বাবা, কি ভাবিস এভাবে? তেমন কিছু না চাচা, আমার মোবাইল কই? এই যে বাবা এখানে। তুমি একটু বাইরে যাও, আমি একটু কথা বলবো। তারপর চাচা চাচি বাইরে চলে যায়। মোবাইলে একটা নাম্বার তুলে কল দেই। এই কে রে তুই? এক্সটনকে ফোন করিস? আমার নাম্বার কই পেলি? নাম কি তোর? ডেট কনফার্ম। কথাটা শুনে ওইদিকে জানো স্তব্ধ হয়ে যায়। খানিক সময় পর বলতে থাকে, ভাই আপনি এতদিন কই ছিলেন? সালাম ভাই, ভালোবেসে আপনার অবর্তমানে আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি অক্ষরে অক্ষরে পালন করছি। তা ভালোবাসো আবারও? কোনো কি সমস্যা ভাই? আমি আবার ফিরবো। সত্যি ভাই, আমি কি স্বপ্ন দেখছি? না সত্যি, এইটা স্বপ্ন না। তোকে আমি কিছু কাজ দিচ্ছি, শোন। এই 5 জনের উপর 24 ঘন্টা নজর রাখবি। একদিনের ভিতর আমি সমস্ত খবর চাই। যত লোক লাগে লাগা, যত টাকা খরচ হয় কর, সময় 24 ঘন্টা, এর মধ্যে আমার খবর চাই। কোনো চিন্তা নেই ভাই, শুধু দেখতে থাকেন। এভাবে দেখতে দেখতে 15 দিন চলে যায়। 15 দিন পর কি রে, কেমন দিলাম মালটারে? এই 4 মাস যে খাওয়াইছি, রাখলে 15টার বাপ হয়ে যেতাম। ভাই তুইও না আমাদের অভিনয় করতে বললি, আর তুই কি করলি? এত সুন্দর জিনিস কি হাতছাড়া করা যায়? আজকে রাতে একটু বেশি হয়ে গেল, বললাম আর ড্রিঙ্ক করিস না। দেখ 12টা বেজে গেছে, তাড়াতাড়ি চল। 2টা বাজলে সমস্যা নেই, চল। তার একটু সামনেই আগাতেই কোথা থেকে যেন 1100 লোক তাদের ঘিরে ফেলে। তাদের সবার হাতে বড় বড় রাইফেল, আবার কারোর হাতে মেশিন গান, আবার কারোর হাতে বড় বড় চাপাতি। এত লোকের ভিড় থেকে একটা মানুষ বের হয়ে আসে। এই কে রে তুই? তুই কিন্তু কাজ ভালো করছিস না। তুই জানিস না আমরা কার লোক? আমরা ভিকির লোক। সাথে সাথেই তাদের কাছে সামনে থাকা লোকটার একটা ব্যাগ ছুঁড়ে দেয়। তারা ব্যাগটা তাড়াহুড়ো করে খুলে দেখে ব্যাগের মধ্যে 2টা কাটা হাত। তারা হাত দুটো দেখেই চমকে ওঠে, কেননা এই যে বাঘের ট্যাটু করা হাত। তারা দেখে বুঝে ফেলে এটা ভিকির হাত। তখন কাপা কাপা সুরে বলে, ভাই, আব্বা ও আব্বাকে তুমি? ডেট কনফার্ম। শব্দটা শুনেই তারা দুজনে চমকে ওঠে। এই মাঝে সেই হুডি পরা লোকটা মাথা থেকে হুডিটা খুললেই সোহাগ আর সানজিদা যে চেহারাটা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত থাকে না। বনি তুই? বস অর্ডার মি। আন্টির ছেলের কত বড় সাহস, নাম ধরলো। অর্ডার মি, জিরে 2টা কেটে নিই। অর্ডার কনফার্ম। আমি দৌড়ে গিয়ে ছেলেটার গলায় পাড়া মেরে ধরি। ও মাকেও বলি, চিৎকার করে জিওয়াটা বের করে দিই। এক পোস্টে মেরে জিওয়াটা গোড়া থেকে কেটে নেই। পাশে থাকা মেয়েটা এটা দেখে থরথর করে কাঁপতে থাকে। প্রতিটা মানুষেরই সুযোগ থাকে নির্দিষ্ট সময়। মানুষ যখন ভুল করতে করতে অতিক্রম করে ফেলে, সেটা তার জন্য কাল হয়ে যায়। তুই একটু বেশি ভুল করে ফেলেছিস। কথাটা বলে আমি চাপাতি দিয়ে 1 কপি সোহাগের তর থেকে মাথাটা আলাদা করে ফেলি। তারপর তার কাটা মাথা চুল ধরে হাত তুলি। ম্যাডাম সানজিদা আমার দিকে তাকান, আর একবার বলবো, না হয় চোখ তুলে ফেলবো। কথাটা বলতেই ম্যাডাম আমার দিকে তাকায়। আমার হাতে কি? সোহাগ স্যারের মাথা। আপনার ডান দিকে কি? ভিকে সাহেবেরা ডান হাত। বাম দিকে কি? ভিকি সাহেবের বাম। তাহলে এখন কি আপনার 2 পা উপরে তুলে টেনে ধরে মাঝখান দিয়ে করাত দিয়ে কেটে 2 ভাগ করে ফেলবো? নাকি প্রথমে আপনার চোখ তুলবো? নাকি হাত কাটবো? নাকি আপনার গোপন অঙ্গ কাটবো? আপনাদের মতো নিকৃষ্ট কিছু প্রাণী কিছু স্বার্থের জন্য একটা ভালো সম্পর্কের মধ্যে ঢুকে যায়, যাকে বলে থার্ড পারসন। আপনি একটা চাকরির জন্য এত ভালো একটা সুখের সংসার নষ্ট করে দিছেন, একটা সুন্দর পৃথিবীকে নষ্ট করে দিছেন, ভবিষ্যৎ সুন্দর একটা পরিবার নষ্ট করে দিছে। কাউকে ক্ষতি কত প্রকার হলো। আপনার পাশে সোহাগের কেনই মৃত্যু হলো জানেন? কেননা ওই ছেলে আপনারই বেস্ট ফ্রেন্ডকে ব্যবহার করছে, প্রতিনিয়ত খারাপ কাজ করে গেছে। আপনি তাকে সাহায্য করছেন, এর আগে সে 3 জনকে ধরছে। এই মৃত্যুটা তার জন্য কম হয়ে গেছে, আরেকটু কঠিন মৃত্যুদণ্ডের ছিল। কিন্তু কথা হচ্ছে আপনাকে কিভাবে মারবো আমি? আপনাকে তো কোনো অ্যাঙ্গেল দিয়ে বেঁচে থাকার কারণ দেখতেছি না। ভাই অর্ডার দেন, ওর গোপনাঙ্গ কেটে দিই। এর মতো মেয়েদের মেরে ফেললে তো মুক্তি। যারা অন্যের সংসার নষ্ট করে, এমন কিছু করতে হবে যাতে যতদিন বাঁচবে ততদিন কষ্ট পেতে থাকে। আমি গেলাম, তোর যা ভালো লাগে তাই কর। কথাটা বলতেই সানজিদার দৌড়ে এসে বনির পা ধরে। আব্বা গো, ও আব্বা, আর জীবনটা ভিক্ষা দাও। আমি একটা চাকরির জন্য এমন করছি,
ওই ভিকির কথা রাজি হয়েছে। আমার পরিবারের অনেক অভাব চলতো, আপনি হয়তো জানেন। ঠিকমতো আমার ছেলে সন্তানদের খেতে দিতে পারতাম না। যখন ওই ভিকি আমাকে চাকরির লোভ দেখায়, আমি আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই। আমার জীবনটা ভিক্ষা দাও, আমি ছেলে মেয়ের দিকে তাকায় হলেও। আচ্ছা তোর কথাগুলো ঠিক আছে, বাট তুই একটা সংসার ভাঙলি, একটা মেয়েকে, তাও তোর বন্ধু না বান্ধবী, নিজের চোখের সামনে রেপ হতে দেখলি, তুই ছেলেকে আটকালি না কেন? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বুঝতে পারছি। ওই শুরু থেকে যা যা করছে, একটা লোহার উপরে ছাপ দিয়ে পরে সেটা গরম করে ওর মুখে ওইটা লিখে দে, আর বাকি অন্যগুলো হাতে পায়ে সারা বডিতে লিখে দেয়, যেন সারা জীবন মনে রাখে। কথাটা শুনে এক্স ডন বনির কথা মতো সানজিদার মুখে ছাপ দিয়ে দেয়। এভাবে 2টা দিন চলে যায়, 3 দিন চলে যায়, 5 দিনের দিন। সোহাগের মৃত খবর সকল জায়গায় প্রচার হয়। মিম যেন খবরটা শুনে অবাক হয়ে যায়। আমার মনে মনে খুশিও হয়, কেননা প্রথম একদিন মিমকে আবেগে প্রলোভনে ফেলিয়ে সোহাগ মিমের সাথে খারাপ করে। পরবর্তীতে ওই ভিডিও গোপনে ধারণ করে এবং ওই ভিডিও দিয়ে মিমকে ব্ল্যাকমেইল করে। বাবাকেও ঘটনাটা বলতে পারে না লজ্জায়। তবে সোহাগের লাশের সাথে সোহাগ যে মেয়েদের সাথে এগুলো করেছে প্রমাণ রাখা ছিল, সেগুলো সরাসরি টিভিতে সম্প্রচারিত হচ্ছিল। ওগুলো দেখে অবাক হয়ে যায়। সেই সত্যি এবার বুঝতে পারে যে ডায়মন্ড ছেড়ে সোনার পিছনে দৌড়াচ্ছিল এবং সেই ছেলে তাকে কিভাবে ব্যবহার করলো। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে যায়। মিম মনে মনে অপেক্ষা করে কবে বনি কলেজে আসবে, সব আগের মতো ঠিকঠাক করে নেবে। কিন্তু অবিশ্বাস্য বিষয়, সানজিদা কলেজে আসতেছে না। এভাবে আরও 1 মাস চলে যায়। একদিন হুট করে, আজকে আমি কলেজে যাচ্ছি, কেননা এই শহরে আমার শেষ দিন। এখান থেকে উধাও হয়ে যাব, থাকবো না আর স্বার্থপর এই শহরে, হারিয়ে যাব নতুন গন্তব্যে। আপনাদের কেউ আমার বিষয়ে অনেক অজানা কথা জানানো হয় নাই, জানাবো। সাথে থাকবেন কোনো একদিন। কলেজে যাচ্ছি আজকে টিসি আনতে এবং যত কাগজপত্র আছে ডকুমেন্টগুলো আনতে। কলেজে ঢুকতেই আমাকে ভিকি দেখে থরথর করে কাঁপতে থাকে। বাকি সবাই এই ঘটনা বেশ ভালোভাবে খেয়াল করে। সবাই জানে ভিকির হাত 2টা অ্যাক্সিডেন্টে কাটছে, কেননা ভিকি নিজে এই কথা সবাইকে বলছে। সত্যিটা বললে যে ভিকির গলা থাকবে না। সে যাই হোক, সোজা আমি টিচার রুমে চলে যাই। আমি স্যারের রুমে গিয়ে আমার সকল ডকুমেন্ট চেক করে নিতে থাকি। এদিকে সানজিদা এখন বোরকা পরে আসে কলেজে। এমন উচ্ছৃঙ্খল চলাফেরা মেয়ের বোরকা পরে আসা সবাই অবাক হয় প্রথমে। আমি ওয়াশরুমে গিয়ে বরকা খুলে যে মুখটা ধুচ্ছিলাম, তখনই পিছন থেকে মিম আমাকে অবস্থায় দেখে ফেলে। আমার মুখের এই অবস্থা দেখে বমি করে দেয়। তারপরে লেখাগুলো পড়ে মিম আমার দিকে বড় বড় করে তাকিয়ে থাকে। জানতে চায় মিম আমার কাছে সমস্ত ঘটনা। দেন মিন আমি কথা বলে আমার জীবন থাকবে না হয়তো। আমি তোর পায়ে পড়ি বোন, তুই আমাকে সমস্ত ঘটনা বল না প্লিজ। আমাকে ওয়াদা করো কাউকে বলবি না। ওয়াদা। তুই যাকে বনি নামে চিনিস, তার আসল পরিচয় জানিস তুই? সে কোনো গরিব না। তার হাতে এত পাওয়ার, সে চাইলে পুরো 5 মিনিটে দেশটা লণ্ডভণ্ড করে দিতে পারবে। আসলে সে কোনো দারোয়ান না, সে কোটি টাকার মালিক। কখনো ডেট কনফার্ম গ্যাংস্টারের নাম শুনেছিস? এই বনি হলো সেই ডেট কনফার্ম গ্যাংস্টারের লিডার। সোহাগকে যে মারছে, আমি সোহাগ একসাথে 12টার সময় বার থেকে মদ খেয়ে বাড়িতে যাচ্ছিলাম। আমারই চোখের সামনে বনিকে মারছে। পরে জানতে পারলাম বনি তোর সাথে এতটা খারাপ কাজ করেছে ব্ল্যাকমেল করে। এর আগেও 4-5টা মেয়ের সাথে এমন করেছে, তাদের কাছ থেকে টাকা খেত। আবার দেশে নাকি মাদক সাপ্লাই করত। এতে অন্যায়ের জন্য মাফ করেনি। আমার এই মুখের ছাপ এগুলো দিয়েছে ও বিক্রি করে। আসলে আমি নিজের জীবন ভিক্ষার কথা বলে এই কলেজে চাকরিতে আসি। ওই আমার সোহাগের এখানে চাকরির ব্যবস্থা করে দেয়। তারপরে আমার মাধ্যমে বনির ব্যাপারে তোর কাছে ভুলভাল বোঝাতে থাকে। ওই দিন যে রেকর্ডটা ছিল, ওইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা। আর কলেজের ইচ্ছা করে আসার ঘটনা, ওর বাড়িওয়ালা মেয়েকে টাকা খাইয়ে করায় ভিকি, আর সোহাগকে সময় মতো এন্ট্রি করে তোর সাথে মিলিয়ে দেওয়া। সম্পূর্ণ প্ল্যান ভিকির ছিল। ছেলেটা তোকে অনেক ভালোবাসতো। আমি আজকে বুঝি সে ছেলের অন্যায় ভিকিকে দিতে হয়েছে, তার 2টা হাত কেটে দিতে হয়েছে। ওপরে জানতে পারলাম সবসময় দূরে থেকে তোকে রক্ষা করতে ওই বনি, অর্থাৎ ডেট কনফার্ম গ্যাংস্টার। কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আরে কত বড় ভুল করে ফেললাম আল্লাহ, ওকে আমাকে মাফ করবে? ভালো কথা। ওই বনি আজ কলেজ আসছে কেন জানিস? টিসি নিতে আসছে, কোথায় যেন চলে যাবে, শুধু এইটুকুই জানি আমি। কথাটা শুনে দৌড়ে মিম অধ্যক্ষ রুমে যাওয়ার জন্য দৌড় লাগায়। একটু গিয়েই দেখে বনি কাগজপত্র নিয়ে কলেজ মাঠে হেঁটে বের হতে যাবে। তখনই দৌড়ে গিয়ে কলেজের মাঠের মাঝখানে বনির হাত চেপে ধরে। আমাকে রেখে কই যাচ্ছ তুমি? আপনাকে আমি চিনতে পারলাম না, আপনার পরিচয়? এমন বইলো না গো,
আমি অনেক বড় ভুল করছি, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। ভালোবাসা, তাও আবার আপনি? আর একটা হাস্যকর, যেখানে একটা ফেক এআই ভয়েস একটা ফলস ইনফরমেশন দেখে দীর্ঘ 9 থেকে 10 মাস আমাকে একটানা কাঁদাতে পারেন, সে ভালোবাসে তা বিশ্বাস করতে হবে? প্রতিনিয়ত আপনাকে বোঝানোর চেষ্টা করে গেছি, প্রতিনিয়ত আমার মৃত মাকে নিয়ে গালি দিয়ে গেছেন, চুপচাপ সহ্য করেছি। এটা ভালোবাসা? পাগলের মতো কলেজের সবার সামনে আপনার পা ধরে বলছিলাম, এমন করলেন না। আপনার পরিবর্তন আমাকে ভিতর থেকে মেরে ফেলছে। আপনাকে ছাড়া থাকতে পারতেছি না। ঠাস ঠাস করে আমার মুখে থাপ্পড় মারছিলেন, এটা ভালোবাসা? আমার চোখের সামনে অন্য একটা ছেলের হাত ধরে আবাসিক হোটেলে সপ্তাহে 2 থেকে 3 বার যেতেন, এটা ভালোবাসা? দীর্ঘ 2-3 মাস একটা না আপনারা বলতে লজ্জা করে, এটা ভালোবাসা? কি মনে করেন আপনি নিজেকে যখন বলবেন তাই হবে? আপনি তো জানতেন আমার কেউ ছিল না, তাহলে এভাবে কাঁদানোর কারণ কি? এটাই ভালোবাসা? আমার মাকে পতিতা বলে সম্বোধন করা কি ভালোবাসা? তাহলে আমি মনে করি ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। পৃথিবী একদিকে চলে যাবে, আমি মরে যাব, আমার নিঃশ্বাস আটকে যাবে। তাই বনি আপনাকে কোনো দিন মাফ করবে না। আল্লাহ হাফেজ।